সো আজকে আমরা শিখবো জিরো সফটওয়্যার। ফার্স্ট আমি লিখবো zero.com। zero.com লেখার পর আমার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। সো এখানে আমি যদি যাই, জেরোর যে ফিচার্স গুলো আছে, পে বিল, এক্সপেন্স, ক্লেম, ব্যাংক কানেক্ট, এখানে আমি ফিচার্স গুলো দেখতে পাচ্ছি। এখানে জেরো সফটওয়্যারের প্রাইসিং গুলো দেওয়া আছে। যেমন আমাকে স্টার্টার প্যাকেজের জন্য আমাকে পার মান্থ $29 পে করতে হবে, স্ট্যান্ডার্ডের জন্য হচ্ছে $46, প্রিমিয়ামের জন্য আমাকে পার মান্থ $62 পে করতে হবে। এখন আমি স্টার্টার প্যাকেজে কি কি কাজ করতে পারবো? আমি একদিনে 20টা কোড আর ইনভয়েস করতে পারবো, এর চাইতে বেশি করতে পারবো না। বাট আমার স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ামে কোনো লিমিটেশনস নেই, আমি আনলিমিটেড করতে পারবো। আমি স্টার্টার প্যাকেজে 5টা বিল এন্ট্রি করতে পারবো একদিনে, বাট স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ামে আমি আনলিমিটেড করতে পারবো। ব্যাংক রিকনসিলিয়েশন করতে পারবো, ক্যাপচার বিল রিসিপ্ট উইথ হাবডক। হাবডকটা হচ্ছে আমরা যেমন ডেক্সট ইউজ করে কাজ করেছি, হাবডকটাও হচ্ছে ডেক্সটের মতো। শর্ট টার্ম ক্যাশ ফ্লো, বাল্ক রিকনসিলিয়েশন। এই যে স্টার্টার প্যাকেজে আমরা বাল্ক রিকনসিলিয়েশন করতে পারবো না, বাট স্টার্টারে বাল্ক রিকনসিলিয়েশন করা যাবে না, বাট স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ামে আমরা বাল্ক রিকনসিলিয়েশন করতে পারবো। ইউজ মাল্টি কারেন্সি। আচ্ছা, মাল্টি কারেন্সি আমরা স্টার্টার প্যাকেজে ইউজ করতে পারবো না, কিন্তু স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ামে ইউজ করতে পারবো। এছাড়া ক্লেম এক্সপেন্স আছে, এটা অপশনাল দেওয়া আছে। এটা যদি আমরা নিতে চাই আমাকে পার মান্থ হচ্ছে $4 এক্সট্রা পে করতে হবে। ট্র্যাক প্রজেক্ট, কুইকবুকসে কিন্তু প্রজেক্ট ফ্রি ছিল, তাই না? বাট জেরো সফটওয়্যারে যদি আমি প্রজেক্ট ক্যালকুলেশন করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে পার মান্থ $7 পে করতে হবে। আর অ্যানালিটিক্স প্লাস দেওয়া আছে, এটা অপশনাল, এটা চাইলে আমি রাখতেও পারি, নাও রাখতে পারি। এটা কিন্তু এখন ফ্রি আছে। দেখা যাবে এই মেনুটা যখন মানুষ আস্তে আস্তে ব্যবহার করা শুরু করবে, তখন কিন্তু এটা পেইড করে দিবে। আর জেরো সফটওয়্যারে ইউকে ভার্সনে আমরা পেরোলের অপশনটা পাবো, ফ্রিতে করতে পারবো। বাট ইউএস দিয়ে যদি আপনি জেরো সফটওয়্যারটা কোম্পানি ক্রিয়েট করেন, আপনি পেরোলের অপশন পাবেন না, কারণ ওরা ইউএসএ তে কম ব্যবহৃত হয়, ইউএসএ কে টার্গেট করেনি। আপনি যদি ইউকে দিয়ে ওপেন করেন, আমি যদি আপনাকে পেরোল জার্নাল ক্যালকুলেশন করতে দিই, আপনি ইউকেটাতে করতে পারবেন, বাট ইউএসএটাতে করতে পারবেন না। আপনি যখন ইউএসএ দিয়ে ওপেন করবেন জেরো কোম্পানি, সেক্ষেত্রে আপনার পেরোলের ফাংশন থাকবে না। বাল্ক রিকনসাইল ট্রানজাকশন, কুইকবুকসে যেমন আমরা একই সাথে সিলেক্ট করে ক্যাটাগরি করতে পারি, তো জেরো সফটওয়্যারে একটা মেনু আছে, মেনুটার নাম হচ্ছে ক্যাশ কোডিং। ক্যাশ কোডিং ইউজ করে আমরা অল্প সময়ের মধ্যে একই ক্যাটাগরির বাল্ক আকারে ট্রানজাকশন শর্ট টাইমে রিকনসাইল করতে পারি। তো এই ক্যাশ কোডিংটা হচ্ছে আমরা আমাদের স্টার্টার প্যাকেজে করতে পারবো না। এখানে যে আমরা প্রাইস রেঞ্জটা দেখতে পাচ্ছি, নর্মালি কুইকবুক সফটওয়্যারে যে প্রাইস রেঞ্জ আছে তার থেকে জেরো সফটওয়্যারের প্রাইস রেঞ্জটা একটু বেশি। তাছাড়া কুইকবুক সফটওয়্যারে আমরা প্রায় সময় হচ্ছে ডিসকাউন্ট দেখতে পাই অনেক, জেরো সফটওয়্যার ডিসকাউন্টটা কম দেয়। আরো কিছু জিনিস বলে রাখি, এটা নোট করে রাখবেন। আমরা কুইকবুকসের আন্ডারে কি আনলিমিটেড কোম্পানি ওপেন করতে পারি? আমাদের কুইকবুকসের একটা অ্যাকাউন্ট থাকে, অ্যাকাউন্টের আন্ডারে আমরা কোম্পানি ওপেন করি। আমাদের জেরো সফটওয়্যার একটা অ্যাকাউন্ট থাকবে, অ্যাকাউন্টের আন্ডারে আনলিমিটেড কোম্পানি ওপেন করতে পারবো। কুইকবুক সফটওয়্যারে আমাদের অ্যাকাউন্টের আন্ডারে যখন আমরা একটা কোম্পানি ওপেন করি, মেয়াদ কতদিন থাকে? 1 মাস থাকে। জেরো সফটওয়্যারের ক্ষেত্রে হচ্ছে 1 মাস থাকবে, কিন্তু কুইকবুক সফটওয়্যারে যখন আমরা কাজ করি, আমাদের যখন 1 মাস সময় পার হয়ে যায়, আমরা যে কাজ করেছি, আমরা যে অ্যাক্টিভিটি করেছি, আমাদের ডেটাগুলো কত সময় পর্যন্ত অক্ষত থাকে? 1 বছর পর্যন্ত অক্ষত থাকে, আমরা রিপোর্টগুলো ডাউনলোড করতে পারি। কিন্তু জেরো সফটওয়্যারে যখন 1 মাস শেষ হয়ে যাবে, আমি যদি সেখানে ঢুকতে হয়, আমাকে পেমেন্ট করে ঢুকতে হবে। আমি পে না করার পর্যন্ত আমি ঢুকতে পারবো না। হ্যাঁ, আমি যে কাজগুলো করেছি সেখান থেকে যদি আমার কোনো রিপোর্ট ডাউনলোড করতে হয়, কোনো কিছু করতে হয়, সেক্ষেত্রে আমাকে পে করে পরবর্তীতে রিপোর্টগুলো ডাউনলোড করতে হবে। আমি এখানে ডাউনলোড করতে পারবো না। এখন ফার্স্টে আমরা ট্রাই জেরো ফর ফ্রিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের তো অ্যাকাউন্ট নেই, ফার্স্টে আমাদের একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এখন অ্যাকাউন্ট ওপেন করতে কি কি ইনফরমেশন লাগবে? এখানে ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, মেইল অ্যাড্রেস দিতে হবে, দেন ফোন নাম্বার দিতে হবে, লোকেশন দিতে হবে। ফোন নাম্বার অবশ্যই আপনারা আপনাদের বাংলাদেশের যে ফোন নাম্বার আছে, বাংলাদেশের ফোন নাম্বার দিবেন। লোকেশনটা আপনারা যেই লোকেশনে থাকেন, এখান থেকে হচ্ছে বাংলাদেশটাকে সিলেক্ট করবেন।
এখানে যা যা আছে এখানে টিক মার্ক দিতে হবে। দেন কনফার্মেশনে যদি আপনি ক্লিক করেন আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। তো আমার অলরেডি অ্যাকাউন্ট ওপেন আছে, আমি দেখাচ্ছি না কিভাবে ওপেন করতে হবে, এটা তো সবাই পারবেন, ইজি। তো আমার অলরেডি অ্যাকাউন্ট ওপেন আছে, আমি তো আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট ওপেন আছে তখন আমরা কি করব? হ্যাঁ হ্যাঁ করতে পারবেন। এখন ফার্স্টে আমরা এখন কোথায় ক্লিক করব? আমরা একটা অ্যাকাউন্ট ওপেন করার জন্য ট্রাই 0 ফর ফ্রিতে ক্লিক করে অ্যাকাউন্ট ওপেন করব। যেহেতু আমার অলরেডি একটা আছে এর জন্য আমি লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার পর আমি আমার মেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিয়ে দিব। পাসওয়ার্ড দেওয়ার পর আমি জাস্ট লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার পর আমি আমার সামনে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, আমার এই মুহূর্তে যে কোম্পানিটা ওপেন করা আছে আমাকে সেই কোম্পানিতে নিয়ে এসেছে, বাট আমি তো অন্য একটা কোম্পানি ক্রিয়েট করব, তাই না? এর জন্য আমরা এখানে একটা ড্রপ ডাউনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা ডেমো কোম্পানি দেওয়া আছে। ডেমো কোম্পানিটা লাইফ টাইম ফ্রি। এই ডেমো কোম্পানি হচ্ছে জেরো কোম্পানি থেকে দিয়ে দেওয়া হয়েছে। এখানে লাইফ টাইম ফ্রিতে আমরা যদি কোনো প্র্যাকটিস করতে চাই করতে পারি, বাট আমাকে তো এখন নতুন কোম্পানি ক্রিয়েট করতে হবে, তাই না? সেটা আমি কোথা থেকে গিয়ে করব? অ্যাড এ নিউ অর্গানাইজেশনে ক্লিক করে আমি একটা নিউ কোম্পানি ক্রিয়েট করব। আমার এখানে একটা ডেমো কোম্পানি দেখাচ্ছে, প্রজেক্ট এ দেখাচ্ছে এবং ব্লুবেল পিসি নামক একটা কোম্পানিতে আমি অলরেডি চলে এসেছি। আমার এখানে এই ডেমো কোম্পানি তো আপনাদের সবার থাকবে, প্লাস এখানে যে প্রজেক্ট এ ব্লুবেল পিসি এটা কোনো কিছুই থাকবে না। আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে, ড্রপ ডাউনে ক্লিক করে আপনারা জাস্ট অ্যাড এ নিউ অর্গানাইজেশনে ক্লিক করে একটা অর্গানাইজেশন ওপেন করে নেবেন। তো এখন আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে এখানে কিছু ইনফরমেশন দিতে হবে, আমার বিজনেস নেম, ইন্ডাস্ট্রি, কান্ট্রি দিতে হবে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে বাংলাদেশ দেওয়া আছে, লাস্ট ডে অফ ফাইন্যান্সিয়াল ইয়ার ডিসেম্বর 31 দেওয়া আছে। আমরা যে কান্ট্রি সিলেক্ট করব ওই কান্ট্রির টাইম জোন এবং ফাইন্যান্সিয়াল ইয়ার এটা অটোমেটিক চলে আসবে। এখানে আমার যে কান্ট্রি এটা ভুল করা যাবে না, আমি যদি একবার ভুল করি এটা কখনো ঠিক করা যাবে না। সো এখানে খেয়াল রাখতে হবে। আমি যদি ইউকে এর কাজ করি, ইউকে ডেটা দিয়ে আমাকে যদি আমি ভুলে যদি ইউএসএ দিয়ে দেই সেক্ষেত্রে পরবর্তীতে আমি এটা ঠিক করতে পারবো না, আমাকে নতুন করে আরেকটা কোম্পানি ক্রিয়েট করতে হবে। সো এখানে আমি ইনফরমেশন দিব, ইনফরমেশন দেওয়ার কোথা থেকে দিব? আমি তো নিজের মতো করে ইনফরমেশন দিতে পারবো না, ক্লায়েন্ট আমাকে ডেটা দিবে, আমি সেই ডেটাবেস থেকে ইনফরমেশন গুলো প্রোভাইড করবো। সো আমি ডেটাবেসটা অন করি, এই যে এখানে ব্লুবেল পিসি অ্যান্ড অ্যাক্সেসরিজ। এখানে আমার কোম্পানির ইনফরমেশন দেওয়া আছে। কোম্পানির নাম হচ্ছে ব্লুবেল পিসি অ্যান্ড অ্যাক্সেসরিজ এলএলসি লিমিটেড লায়াবিলিটি কোম্পানি। সো আমি এটা ফার্স্টে কপি করব। কপি করে আমি আমার এখানে বিজনেস নেমটা দিয়ে দিব। এখানে ইন্ডাস্ট্রিটা আমাকে দেখতে হবে। এখানে আমি নিজের মনের মতো করে বসাতে পারবো না, আমি সবচাইতে কাছাকাছি যেটা পাই আমি সেটা সিলেক্ট করব। আমার এখানে ইন্ডাস্ট্রি কি? তারা হচ্ছে কম্পিউটার সেল করে এবং কম্পিউটার রিলেটেড সার্ভিসগুলো প্রোভাইড করে থাকে। সো আমি এর কাছাকাছি যেটা পাই আমি সেটাই দিব। সো আমি কাছাকাছি একটা দিলাম। আমাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। আমার যে ডেটাবেসটা আছে এই ডেটাবেসটা হচ্ছে ইউনাইটেড কিংডম, ইউকের। সো আমি এখান থেকে ইউকে সিলেক্ট করব। ইউকে সিলেক্ট করার পরপরই টাইম জোন এবং আমার ফাইন্যান্সিয়াল ইয়ারটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, ইউকেটা নিয়ে নিবে। সো আমি ইউকে সিলেক্ট করলাম। এই যে 31 মার্চ চলে এসেছে, প্লাস আমার টাইম জোনটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এই কান্ট্রিতে এসে কেউ ভুল করবেন না, এই ভুল করলে আরেকটা নতুন কোম্পানি ক্রিয়েট করা ছাড়া এটা কিন্তু কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। ক্লায়েন্ট আমাকে ডেটা দিয়েছে, ক্লায়েন্ট ইউকে, আমাকে অবশ্যই ইউকে দিয়ে ওপেন করতে হবে। এখন বলছে ডু ইউ হ্যাভ এমপ্লয়, আমি দিলাম ইয়েস। আর ইউ রেজিস্টার্ড ফর ভ্যাট, আমি দিলাম ইয়েস। দেন বলছে what tool are you currently using to run your business, বা আচ্ছা আমরা ধরে নিলাম আমরা আগে কুইকবুকস ইউজ করতাম, তাই না? কুইকবুকস থেকে এখন আমরা জেরো সফটওয়্যারে কাজ করব, জেরোতে মুভ করছি।
এখানে আমি যে কোনো একটা দিতে পারি, এই যে ফ্রেশ বুক আছে, ধরে নিলাম কুইক বুকস, বা যদি এমন হয় আমি যে ক্লায়েন্টের কাজ করছি সে আগে এক্সেলে কাজ করতো, তখন আমি জাস্ট স্টার্টিং এ দিলাম, সো আমি কুইক বুকস দিয়ে দিলাম, যেহেতু আমরা এর আগে কুইক বুকস শিখেছি। দেন আমি স্টার্ট ট্রায়ালে ক্লিক করব। এইটুকু পর্যন্ত সবার ক্লিয়ার? আমার কোম্পানি ওপেন করা ডান। তো আমি যে কোনো দেশের কোম্পানি ওপেন করি না কেন, আমি জাস্ট কান্ট্রিতে ক্লিক করে, আমি যদি অস্ট্রেলিয়া দিই অস্ট্রেলিয়ার কান্ট্রি ওপেন হয়ে যাবে, আমি যদি নিউজিল্যান্ড দিই নিউজিল্যান্ডেরটা ওপেন হয়ে যাবে, আর আমার কোনো টেকনিক্যাল ইস্যু বা কোনো প্রবলেম হবে না। এখানে বলছে, এখানে তো ফার্স্ট আমাকে ফোন নাম্বার দিতে হয়নি, না ফোন নাম্বার লাগবে না। আচ্ছা, বলছে ইউ হ্যাভ 30 days লেফট ইন ইউর ট্রায়াল। সাইলেন্ট প্লিজ। এখানে বলছে আমার ট্রায়ালের, এই চাপু শব্দ হচ্ছে, এখানে যে আমার ট্রায়াল এটা এখনো 30 days আছে। আমি যদি আস্তে আস্তে কাজ করতে করতে এটা কমে যাবে না, এটা আমি উপরেই দেখতে পারবো যে অ্যাকচুয়ালি আমার কতদিন আছে, আমি কতদিন কাজ করতে পারবো। তো এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। এখন ড্যাশবোর্ডে কি কি দেওয়া আছে এটা সম্পর্কে আমরা একটু জানি। ফার্স্ট আমি এখানে ড্রপ ডাউনে ক্লিক করব। ড্রপ ডাউনে ক্লিক করার পর আমি আমার অর্গানাইজেশনের নামটা দেখতে পাচ্ছি। এখানে আমার যে আরো কোম্পানি আছে সেটা দেখতে পাচ্ছি। এখানে আমি ফাইলসে ক্লিক করি, লোগো এখানে আসেনি। এখানে ইনবক্স দেওয়া আছে, কন্ট্যাক্ট দেওয়া আছে, প্লাস নিউ ফোল্ডার দেওয়া আছে। আমি যদি নিউ ফোল্ডার ক্লিক করি, আমাদের কি ইনভয়েস থাকে, বিল থাকে, ব্যাংক স্টেটমেন্টের ডকুমেন্ট থাকে। তো আমরা যদি চাই, আমরা ফোনের গ্যালারিতে রাখি না, ফোল্ডার করে করে রাখি, দেন আমরা ড্রাইভে রাখি। আমরা যদি চাই, এখানে আমি ইনভয়েস নামে একটা ফোল্ডার করলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি এখানে ইনভয়েস আপলোড করে রাখতে পারবো। যেমন আপলোড ফাইলে ক্লিক করলাম, যেমন আমি একটা সিলেক্ট করলাম। সো এভাবে যদি আমার কোনো কিছু আপলোড করে রাখতে হয়, আমি ফোল্ডারের নাম ক্রিয়েট করলাম ইনভয়েস, তার মানে এখানে আমি ইনভয়েস রাখতে পারবো। আমি এখানে ক্লিক করে এটাকে আমি আমার ডিলিট করে দিতে পারবো। আমি এই ফাইলটার নাম যদি রিনেম করতে চাই, আমি এখান থেকে রিনেম করতে পারবো। নিউ ফোল্ডারে গেলাম, ব্যাংক স্টেটমেন্ট লিখি, এখানে এসে আমি কি করতে পারবো, এই ব্যাংক স্টেটমেন্টে আমি এখানে আপলোড করে আমার যে ব্যাংকের স্টেটমেন্ট গুলো আছে এটা আমি এখানে জমা রাখতে পারবো। আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ভুলে ইনভয়েসটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্টে আপলোড করেছি। তো মুভ টুতে ক্লিক করে আমি যদি ইনভয়েসে ক্লিক করি, সেক্ষেত্রে এই যে আমার ইনভয়েসে চলে এসেছে। তো এইভাবে আমরা নিউ ফোল্ডার ক্রিয়েট করে করে আমাদের যে ডকুমেন্টগুলো আছে ডকুমেন্টগুলো রাখতে পারি। এটাই হচ্ছে মেইনলি ফাইলসের কাজ। এখন আমি সেটিংসে ক্লিক করলাম। সেটিংস মেনুটা আমরা কোথায় পাবো? এই ড্রপ ডাউনে ক্লিক করার পর এই সেটিংস মেনু চলে এসেছে। এর আগে আমরা ড্যাশবোর্ড সম্পর্কে একটু পরিচিত হয়ে নেই। এখানে আমাদের ড্যাশবোর্ডে কি কি আছে? ব্যাংক, বিজনেস, ব্যাংক ব্যালেন্স। এই মুহূর্তে তো আমি কোনো ব্যাংক অ্যাড করিনি, তো আমাদের যতগুলো ব্যাংক থাকবে সেই ব্যাংকের ব্যালেন্সগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। আমাদের ইনভয়েসে কয়টা ইনভয়েস ড্রাফটে আছে, কয়টা ইনভয়েস অ্যাওয়েটিং পেমেন্টে আছে, কোন কোন ইনভয়েসগুলো ওভারডিউ হয়ে গিয়েছে, আর কোন কোন ডেটে, সেই ইম্প্যাক্টটা আমরা এখান থেকে দেখতে পারবো। দেন বিলের ক্ষেত্রেও সেম। দেন এখানে অ্যাকাউন্ট ওয়াচ লিস্ট দেখতে পাচ্ছি। আমাদের তো অসংখ্য চার্ট অফ অ্যাকাউন্ট থাকে সফটওয়্যারে, তো তার মধ্যে কিছু কিছু চার্ট অফ অ্যাকাউন্ট থাকে কমন। তো ওই চার্ট অফ অ্যাকাউন্টে এই মুহূর্তে কি পরিমাণ ব্যালেন্স আছে আমি যদি চাই, সেটা আমি অ্যাকাউন্টস ওয়াচ লিস্টে রাখতে পারবো। তারপর এখানে এক্সপেন্স ক্লেম নামে একটা মেনু আছে, যেটা আমাদের কুইক বুক সফটওয়্যারে ছিল না। আমরা যখন অ্যাকাউন্টসে যারা জব করে, অ্যাকাউন্টস থেকে আমরা কি কোথাও যদি আমি অফিসের জন্য কোনো মিটিং এ গেলাম বা আমার ট্রাভেল এক্সপেন্স হয়, তাহলে অ্যাকাউন্টস থেকে কি আমরা সেই টাকাটা ক্লেম করি না, দাবি করি না? তো এই ধরনের রেকর্ডগুলো আমরা এক্সপেন্স ক্লেমে গিয়ে এটা আমি রেকর্ড করব। তো এক্সপেন্স ক্লেম এটা হচ্ছে জেরো সফটওয়্যারে দেওয়ার কারণ কি, অস্ট্রেলিয়া দেন ইউকে তে হচ্ছে এই ধরনের ট্রানজাকশন গুলো হয়ে থাকে, ওদের এই মেনুটা প্রয়োজন, এর জন্য
এক্সপেন্স ক্লেম নামে একটা মেনু দিয়েছে। তো এটা এক্সপেন্স ক্লেম যদি না দিত, এরপরও কিন্তু আমরা আমাদের যে নর্মাল মেনুগুলো আছে ব্যবহার করে করতে পারতাম। যেহেতু এক্সপেন্স ক্লেম নামে আলাদা একটা মেনু দিয়েছে, সেক্ষেত্রে আমরা এই মেনুটা ব্যবহার করেও করতে পারবো। যেমন অ্যাকাউন্টস থেকে কি কনভেন্স দেয় না, জাস্ট কনভেন্স গুলো আমরা এখানে এসে এন্ট্রি করব যে আমি অফিসের জন্য ট্রাভেল করে এই জায়গায় গিয়েছি, দেন অ্যাকাউন্টস আমি সাবমিট করব, আমাকে হচ্ছে সেটা পেমেন্ট করবে, বা অফিসের কাজে মিটিং করেছি। তো এই ধরনের কাজগুলোই হচ্ছে এক্সপেন্স ক্লেমের মধ্যে আসে। এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। আমি যদি বিজনেসে ক্লিক করি, সেক্ষেত্রে এখানে শর্ট টার্ম ক্যাশ ফ্লো এবং বিজনেস স্ন্যাপশট দেওয়া আছে, এখানে ইনভয়েস দেওয়া আছে। এখানে কি কি আছে? ইনভয়েস আছে, অনলাইন পেমেন্ট দেওয়া আছে, কোড দেওয়া আছে, সেলস ওভারভিউ দেওয়া আছে। আমাদের জেরোর কি দুইটা সেন্টার ছিল না? এখানে যে সেলস ওভারভিউ আন্ডারে আমার কোড আছে, অনলাইন পেমেন্ট আছে, ইনভয়েস আছে, এবং পারচেস ওভারভিউ আন্ডারে হচ্ছে আমার পারচেস অর্ডার এবং বিলস টু পে আছে। এক্সপেন্স ক্লেম প্রোডাক্ট এন্ড সার্ভিস এই দুইটা হচ্ছে আলাদা মেনু। এখন আমরা যখন কুইকবুকসে করেছি, আমাদের সেলস রিসিপ্ট নামে একটা মেনু ছিল না? এমন হতে পারে না আমি নগদ টাকায় কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করলাম, বা নগদ টাকায় সাপ্লায়ারের কাছ থেকে পারচেস করলাম। তো এই ধরনের কোনো মেনু কি এখানে দেওয়া আছে? এখানে কিন্তু দেওয়া নেই। এটা কোথায় পাবো? আমি প্লাস নিউতে ক্লিক করব। প্লাস নিউতে ক্লিক করার পর আমি যদি কাস্টমারকে নগদ টাকায় কোনো প্রোডাক্ট সেল করে থাকি, তাহলে আমি কি টাকা রিসিভ করেছি না? এটা আমি রিসিভ মানিতে ক্লিক করে রেকর্ড করব। আমি যদি সাপ্লায়ারের কাছ থেকে কোনো প্রোডাক্ট পারচেস করি আর সাথে সাথে তাকে পেমেন্ট করে দেই, তখন সেটা আমি কিসের মাধ্যমে রেকর্ড করব? স্পেন্ড মানিতে গিয়ে রেকর্ড করব। এছাড়া আমাদের কুইকবুকসে যেমন প্লাস নিউ একটা অপশন ছিল, কুইক ক্রিয়েট, তো এখানে প্লাস দেওয়া আছে। এখান থেকে আমরা শর্টকাটে ইনভয়েস করতে পারবো, বিল করতে পারবো, কন্টাক্ট অ্যাড করতে পারবো, কোড দেওয়া আছে। কুইকবুকসে আমরা এস্টিমেট করেছিলাম, কুইকবুকসে যেটা এস্টিমেট, জেরো সফটওয়্যারে সেটা কোড। তো বিভিন্ন সফটওয়্যার বিভিন্ন নামে থাকতে পারে, প্রোফর্মা ইনভয়েস নামে থাকতে পারে, ওয়ার্ক অর্ডার নামে থাকতে পারে, সেলস অর্ডার নামে থাকতে পারে। সো এস্টিমেট, কোড, পিআই, সেলস অর্ডার, ওয়ার্ক অর্ডার সবকিছুই হচ্ছে সেম। অ্যাকাউন্টিং এ যদি ক্লিক করি, এখানে আমার ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করলে আমার সফটওয়্যারে যত ব্যাংক অ্যাকাউন্ট আছে আমি সেটা দেখতে পারবো। দেন রিপোর্ট, কুইকবুক সফটওয়্যারে আমাদের টোটাল 65টা রিপোর্ট আছে, এবং জেরো সফটওয়্যারে হচ্ছে টোটাল 50টা রিপোর্ট আছে। অ্যাডভান্স মেনুতে যদি যাই, এখানে কিছু অ্যাডভান্স মেনু দেওয়া আছে, যেমন ফিক্সড অ্যাসেট আছে, ফাইন্যান্সিয়াল সেটিং, চার্ট অফ অ্যাকাউন্ট, ট্যাক্স রেট, ট্র্যাকিং ক্যাটাগরিজ, কনভার্সন ব্যালেন্স। এই মেনুগুলো হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং আছে। আচ্ছা, এই যে এই পাশটুকু খালি না, এখানে কিন্তু কোনো ইনফরমেশন দেওয়া নেই। আমি একটা সেটিং চেঞ্জ করে এই সেন্টারে আসবো, তখন এখানে আরো কিছু মেনু চলে আসবে। তো আমি এখান থেকে বের হয়ে যাই। এই যে আমাদের যদি ফাইন্যান্সিয়াল সেটিং করতে হয়, আমি বলেছিলাম কুইকবুক সফটওয়্যারে আমরা ম্যানুয়ালি ফিক্সড অ্যাসেট ক্যালকুলেশন করেছিলাম, বলেছিলাম কুইকবুকসে কোনো ফিচার্স নেই, কিন্তু জেরো সফটওয়্যারে ফিচার্স আছে। এই যে ফিক্সড অ্যাসেট ক্যালকুলেশন করার জন্য ফিচার্স আছে। ওই যে আমরা ম্যানুয়ালি ক্যালকুলেশন যেটা করেছি, এখানে যখন আমরা ইনভয়েস করার সময় এন্ট্রি করি প্রোডাক্টের প্রাইস, ট্যাক্স রেট দিয়ে দিই, আমাদের কি ক্যালকুলেশন করতে অটোমেটিক সফটওয়্যার ক্যালকুলেশন করে নেয়। তো এখানে আমরা এন্ট্রি করব, অ্যামাউন্টটা দিব, সফটওয়্যার অটোমেটিক ক্যালকুলেশন করে নিবে, আমাকে ম্যানুয়ালি ক্যালকুলেশন করতে হচ্ছে না। আমি এই সেন্টার থেকে বের হই। এই যে চার্ট অফ অ্যাকাউন্ট, ফাইন্যান্সিয়াল সেটিং, ট্যাক্স রেট, অ্যাকাউন্ট ট্রানজাকশন গুলো দেখতে পারবো, অ্যাকাউন্টস পেয়েবল সামারি, অ্যাকাউন্টস রিসিভেবল সামারি, ব্যালেন্স শিট, প্রফিট এন্ড লস, ভ্যাট রিটার্ন। আচ্ছা, এগুলো এই সেন্টারে আসার কারণ কি? এই রিপোর্ট গুলো, কারণ এটাই স্টার মার্ক করা আছে, আমি যেগুলো স্টার মার্ক করে রাখবো সেগুলো এই সেন্টারে আসবে। অ্যাডভান্সের আন্ডারে আমি চার্ট অফ অ্যাকাউন্ট আর ফিক্সড অ্যাসেট দেখতে পাচ্ছি, এটা এখানে আসার কারণ কি? এটা স্টার মার্ক করা আছে, আমি যেটা স্টার মার্ক করে রাখবো সেটা এই সেন্টারে চলে আসবে। এরপর যদি যাই পেরোল, পেরোল রিলেটেড আমার যতগুলো কাজ আছে এখানে সব আছে। এমপ্লয়, আমার যদি কোনো এমপ্লয় অ্যাড করতে হয়, সেক্ষেত্রে আমি এমপ্লয় ক্লিক করে এমপ্লয় অ্যাড করব। আমার কোনো এমপ্লয় যদি লিভ নেয়, সেক্ষেত্রে এই মেনুটা ব্যবহার করব। এমপ্লয় কত আওয়ার্স কাজ করেছে, টাইমশিটের মাধ্যমে গিয়ে আমি এটা রেকর্ড করব। পেরোলের সেটিং করতে হলে পেরোল সেটিং এ গিয়ে করতে হবে, ট্যাক্স ফাইলিং, আরটিআই ফাইলিং, পেনশন, এগুলোর জন্য আমরা এই মেনুগুলো ব্যবহার করব। প্রজেক্টের কাজ যদি যখন করতে হয়, তখন আমরা এই প্রজেক্ট মেনু ব্যবহার করে কাজ করব। কন্টাক্ট, এখানে একটা কথা বলি, এখানে অল কন্টাক্ট দেওয়া আছে, কাস্টমার্স দেওয়া আছে, সাপ্লায়ার দেওয়া আছে। এখন কাস্টমারের কাছে কোম্পানি কি করে? প্রোডাক্ট সেল করে। সাপ্লায়ার কাছ থেকে কোম্পানি প্রোডাক্ট পারচেস করে। এখন আমরা যখন কুইকবুকসে
কাস্টমার এবং সাপ্লায়ার অ্যাড করেছি, আমরা কি আলাদা আলাদা ভাবে অ্যাড করেছি না? কাস্টমার আলাদা সেন্টারে অ্যাড করেছি, সাপ্লায়ার আলাদা সেন্টারে অ্যাড করেছি, কিন্তু জেরো সফটওয়্যারে কাস্টমার এবং সাপ্লায়ার আমি যখন সফটওয়্যার অ্যাড করব আমাকে একই সেন্টারে অ্যাড করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আমি যদি একই সাথে অ্যাড করি তাহলে আমার কাস্টমার কি, আমার সাপ্লায়ার কি? আমি যদি কোনো ব্যক্তির নাম দিয়ে ইনভয়েস করি তাহলে সফটওয়্যার ধরে নিবে সে আমার কাস্টমার। আমি যদি কোনো ব্যক্তির নাম দিয়ে বিল করি তাহলে সফটওয়্যার ধরে নিবে সে আমার সাপ্লায়ার। তো এখানে আমরা জাস্ট একই সাথে অ্যাড করব, সফটওয়্যার আমার অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে আইডেন্টিফাই করে নেবে যে কি আমার আসলে সাপ্লায়ার, কি আমার কাস্টমার। বাট আমরা ইম্পোর্ট করব কোথায়? একই প্যানেলে গিয়ে এটা অ্যাড করব। এই পর্যন্ত কি সবার ক্লিয়ার? এখন এখানে একটা ম্যাগনিফাই, হ্যাঁ যাবে। আপনি একই সাথে ইম্পোর্ট করবেন, আপনি আপনার অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে সে বুঝবে এটা আপনার কাস্টমার নাকি সাপ্লায়ার। এখানে যদি আমাদের কোনো কিছু সার্চ করতে হয় করব অ্যাডভান্স সার্চ। জেরো সফটওয়্যার থেকে যদি আমাদের কোনো নোটিফিকেশন দিয়ে থাকে এখানে একটা ছোট রেড ডট আসবে, আমরা এখানে ক্লিক করে নোটিফিকেশনটা দেখতে পারবো। যদি কোনো হেল্প নিতে হয় এই মেনুগুলো কিন্তু আমাদের কুইকবুকস সফটওয়্যারেও ছিল, এখানে দেওয়া আছে। এখানে গেলে আমরা কিছু থার্ড পার্টি সফটওয়্যার এখানে দেখতে পাচ্ছি। আমরা কুইকবুকস এর সাথে টেক্সট ইন্টিগ্রেশন করেছিলাম, তো জেরোর সাথে আমরা হাবডক ইন্টিগ্রেশন করতে পারি, স্ট্রাইপ আছে, এরকম অসংখ্য সফটওয়্যার আছে আমরা ইন্টিগ্রেশন করতে পারি। তো তারা এখানে কিছু রেকমেন্ড করেছে। আর এখানে আমার প্রোফাইল যদি এডিট করতে হয় এডিট প্রোফাইলে গিয়ে হচ্ছে আমি এডিট করতে পারবো। যেমন আমি আমার নামটা চেঞ্জ করতে চাচ্ছি, আমি এডিট প্রোফাইলে ক্লিক করে আমি আমার নামটা চেঞ্জ করে ফেলবো। তো এই পর্যন্ত কি সবার ক্লিয়ার? এখন কুইকবুকস এর সর্বোচ্চ রোল কি? কুইকবুকস এর সর্বোচ্চ রোল হচ্ছে আপনাকে ক্লায়েন্ট যদি তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেয় আপনি লগইন করে ঢুকে সব কাজ করতে পারবেন। তো ক্লায়েন্ট আপনাকে ইউজার অ্যাক্সেস অ্যাকাউন্টস পেয়েবলের জন্য দিতে পারে, অ্যাকাউন্টস রিসিভেবলের জন্য জাস্ট আলাদা আলাদা করে দিতে পারে। আর কুইকবুকস এর সর্বোচ্চ রোল হচ্ছে অ্যাকাউন্টেন্ট। আপনাকে যদি অ্যাকাউন্টেন্ট রোল দেয় আপনি তার কুইকবুকস এর সব কাজ করতে পারবেন, ঠিক না? জেরো সফটওয়্যারের সর্বোচ্চ রোল কোনটা? জেরো সফটওয়্যারের সর্বোচ্চ রোল হচ্ছে অ্যাডভাইজার রোল। ক্লায়েন্ট যদি আপনাকে অ্যাডভাইজার রোল দেয় আপনি সব কাজ করতে পারবেন। এই যে আমি নতুন করে কোম্পানি ক্রিয়েট করেছি, আমি এখানে বলেছিলাম যে অ্যাডভান্সে আমার কিছু মেনু নেই, কিছু মেনু আমি একটা সেটিং অন করলে চলে আসবে। কোন সেটিং অন করলে চলে আসবে? আমি যখন অ্যাডভাইজার রোলটা অন করব, অ্যাডভাইজার রোল অন করলে আমার সব সেটিং চলে আসবে। তো যখনই আপনাদের জেরো সফটওয়্যারের কোম্পানির মেয়াদ শেষ হয়ে যাবে আপনারা নতুন একটা কোম্পানি ক্রিয়েট করার পর একটা অ্যাডভাইজারটা অন করে নেবেন। সো আমি এখন অ্যাডভাইজার অন করব। অ্যাডভাইজার অন করার জন্য আমি ফার্স্টে ড্রপ ডাউনে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি সেটিংসে ক্লিক করেছি। এখানে আমি ইউজারে ক্লিক করব, ইউজার্স। আমি যদি অ্যাডভাইজার রোল অন না করি সেক্ষেত্রে আমি বাল্ক রিকনসিলিয়েশন করতে পারবো না। যেমন আমি ড্রপ ডাউনে ক্লিক করব, ক্লিক করার পর এই যে তিনটা ডট দেখতে পাচ্ছি এখানে চেঞ্জ পারমিশনে ক্লিক করব। এখানে লিমিটেড দিতে পারি, স্ট্যান্ডার্ড এবং অ্যাডমিন দেওয়া আছে। এখানে পেরোল অ্যাডমিন দিয়ে যদি আমি কাউকে অ্যাক্সেস দেই সে শুধু পেরোলের কাজ করতে পারবে, এছাড়া অন্য কোনো কাজ করতে পারবে না। দেন এখানে স্ট্যান্ডার্ড দেওয়া আছে, স্ট্যান্ডার্ড রোলে যদি আমি কাউকে অ্যাক্সেস দেই সেক্ষেত্রে সেলস এন্ড পারচেসের কাজ করতে পারবে, ব্যাংক রিকনসিলিয়েশন করতে পারবে। কিন্তু বাল্ক রিকনসিলিয়েশনের জন্য কি আমি বলেছিলাম ক্যাশ কোডিং নামে একটা মেনু ইউজ করতে হয়, সো সে বাল্ক আকারে ব্যাংক রিকনসিলিয়েশন করতে পারবে না, ওই যে একটা একটা করে করতে হবে। দেন সে এখানে শুধু রিপোর্টগুলো ভিউ করতে পারবে। তো তার কিছু লিমিটেশনস থাকবে, বাট আমরা যখন অ্যাডভাইজার রোলে চলে আসব তখন সে সব কাজ করতে পারবে। তো আমি অ্যাডভাইজারে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি আপডেট পারমিশনে ক্লিক করব। আমার রোল এখন চেঞ্জ হয়ে গিয়েছে। আর আমাকে যদি কোনো ইউজারকে ইনভাইট করতে হয় আমি জাস্ট ইনভাইট এ ইউজারে ক্লিক করব। ক্লিক করার পর আমি তার ফার্স্ট নেম দিব, লাস্ট নেম দিব, তার মেইল অ্যাড্রেস দিব। লাস্ট নেম, ফার্স্ট নেম এবং মেইল অ্যাড্রেস দেওয়ার পর আমি তাকে আসলে কোন অ্যাক্সেস দিতে চাচ্ছি, আমি কি তাকে প্রজেক্টের জন্য অ্যাক্সেস দিব, পেরোল অ্যাডমিনের জন্য দিব, বিজনেস অর অ্যাকাউন্টিং এর জন্য দিব, আমি সেটা সিলেক্ট করে সেন্ড ইনভাইটেশনে ক্লিক করলে তার কাছে একটা ইনভাইটেশন চলে যাবে। তো সে সেই লিংকে ক্লিক করলেই সে অ্যাক্সেস পেয়ে যাবে, তার একটা জিরো অ্যাকাউন্ট থাকতে হবে। তো সবার আগে আপনারা এখানে এসে
অ্যাডভাইজার রোলটা অন করে নেবেন। আর আমি যেটা দেখালাম ইনভাইট এ ইউজার, আপনারা জেরো সফটওয়্যারতে যখন কোম্পানি ক্রিয়েট করবেন আপনারা গ্রুপে একজন আরেকজনকে বিভিন্ন অ্যাক্সেস পাঠাবেন, জাস্ট ফার্স্ট নেম লাস্ট নেম মেইল অ্যাড্রেসটা দিয়ে সেন্ড করলেই চলে যাবে। এটা ছিল আমার ইউজার। তো সবার আগে আমার জেরো কোম্পানি ওপেন করার পর আমি ইউজারটা চেঞ্জ করে নিয়েছি, আমার রোলটা অ্যাডমিন আমি চেঞ্জ করে নিয়েছি। এবার আমি অ্যাডভান্স মেনুতে চলে যাই। এই যে ফাইন্ড অ্যান্ড রেকর্ড ম্যানুয়াল জার্নাল, এই টপিকগুলো কি আগে ছিল? এই মেনুগুলো কি ছিল আগে? কিন্তু ছিল না, শুধু ফিক্সড অ্যাসেট ছিল। যেহেতু আমি অ্যাডভাইজার রোল অন করেছি, এটা হচ্ছে জেরো সফটওয়্যারের সর্বোচ্চ রোল, এর জন্য আমার কাছে সব মেনু চলে এসেছে। তো আপনারা যখন জেরো সফটওয়্যারে কাজ করবেন ক্লায়েন্টকে বলবেন অ্যাডভাইজার রোল দেওয়ার জন্য, বা আপনাকে যদি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেয় সেক্ষেত্রে আপনি অ্যাডভাইজার রোল অন করে সব কাজ করতে পারবেন। তো আমি আবার সেটিং এ চলে যাই। আমরা ইউজার সেটিংস দেখলাম, এবার আমি চলে আসবো অর্গানাইজেশন ডিটেলসে। তো ফার্স্ট এখানে আমাকে বেসিক ইনফরমেশন দিতে হবে। আমি আমার যে বিজনেসের যে লোগোটা, যেটা আমাকে ক্লায়েন্ট প্রোভাইড করেছে, সেই লোগোটা আপলোড করব। সো আমি এখান থেকে একটা লোগো সিলেক্ট করে নিব ব্লুবেল পিসির। সো ক্লায়েন্ট আমাকে যেই লোগোটা দিয়েছে তার কোম্পানি আপলোড করলাম। এখানে এসে আমাদের আরেকটা কাজ করতে হবে, ব্লুবেল পিসি এবং অ্যাক্সেসরিজ দেওয়া আছে। আমি কি আমার নিজের নাম এবং ব্যাচের নাম তো দেইনি, সো এখানে আমি নাম এবং ব্যাচের নামটা অ্যাড করে দিব। আপনারা সবাই যার যার নাম এবং ব্যাচের নামটা অ্যাড করে দিবেন। এখন আমার কোম্পানির ডিসপ্লে নাম যেটা এবং আমার লিগ্যাল নেম কি সেম কিনা, আমার কোম্পানির যে লিগ্যাল ডকুমেন্ট সেখানে হচ্ছে সেম নাম আমি দিলাম। দেন ইন্ডাস্ট্রি হচ্ছে এই যে সাইলেন্ট প্লিজ, ইন্ডাস্ট্রি সেটিং থেকে করছি। দেন অর্গানাইজেশন টাইপটা সিলেক্ট করতে হবে। অর্গানাইজেশন টাইপ কোনটা আমি কিভাবে বুঝবো? আমি ডকুমেন্টে চলে আসব, এখানে কোম্পানি টাইপ দেওয়া আছে পার্টনারশিপ, আমি এখান থেকে সিলেক্ট করব পার্টনারশিপ। অর্গানাইজেশন ডেসক্রিপশন, এখানে ক্লায়েন্ট আমাকে একটা ডেসক্রিপশন প্রোভাইড করেছে, এটা আমি এখান থেকে কপি করব। কপি করে আমি এখানে পেস্ট করে দিব। এই পার্টের কাজ কি সবাই বুঝেছি? এখানে আমার কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, ক্লায়েন্ট প্রোভাইড করেছে, এখানে আমি কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিয়েছি ডকুমেন্ট থেকে দেখে। সো এইটুকু কি সবার ক্লিয়ার? এটা ছিল আমার বেসিক ইনফরমেশন। এবার আমি চলে আসবো কন্টাক্ট ইনফরমেশনে। এখানে কন্টাক্ট ইনফরমেশনটা অ্যাড করা ইজি। আমি ফার্স্ট এখান থেকে কপি করব, এটা কপি করলাম। কপি করার পর আমি এখানে পেস্ট করব। আমার অ্যাড্রেসটা এখানে সাজেস্ট করছে না, আমি জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর যেখানে যেখানে অ্যাড্রেস নেওয়ার সব কি করেছে, অটো নিয়ে নিয়েছে। এখন আমার ফিজিক্যাল অ্যাড্রেস আর পোস্টাল অ্যাড্রেস দুইটা কি সেম কিনা, তো আমি ক্লিক করলাম, দুইটাই হচ্ছে সেম। এখন আমাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, ফোন নাম্বার দিতে হবে, মেইল দিতে হবে। তো এই ডেটাটা আমি এখান থেকে নিব। এটা হচ্ছে আমার কোম্পানির ফোন নাম্বার, এখান থেকে কপি করলাম। অ্যাকাউন্ট আমি আমার নাম্বার দিয়ে ক্রিয়েট করেছি, বাট ফোন নাম্বারটা দিতে হবে কোম্পানির।
সো আমি এখান থেকে ইউনাইটেড কিংডম দিলাম। এবার মেইল অ্যাড্রেস দিতে হবে। অবশ্যই এখানে আমি কোম্পানির মেইল অ্যাড্রেসটা কপি করব, কোম্পানির মেইল অ্যাড্রেসটা দিব। এখান থেকে আমি ওয়েবসাইটটা কপি করব, কপি করে আমি এখানে পেস্ট করে দিব। এখন বাকি যে ইনফরমেশন গুলো আছে এগুলো ম্যান্ডেটরি না, লিঙ্কডইন, টুইটার, ফেসবুক, ফ্যাক্স, এগুলো যদি কোম্পানির ইনফরমেশন গুলো যদি থাকে সেক্ষেত্রে প্রোভাইড করব। যেহেতু এখানে ইনফরমেশন দেওয়া নেই আর এগুলো ম্যান্ডেটরি না, আমি এগুলো প্রোভাইড করছি না। এই পর্যন্ত কি সবার ক্লিয়ার? এখানে এসে একটা স্ক্রিনশট নিতে হবে, এটার নাম হবে হচ্ছে বেসিক ইনফরমেশন, আর এখানে এসে একটা স্ক্রিনশট নিতে হবে, এটার নাম কি হবে? কন্টাক্ট ইনফরমেশন। হাইলাইট করে দিতে হবে। আমার সবকিছু দেওয়া শেষ, এবার জাস্ট আমি সেভে ক্লিক করে সেভ করে দিচ্ছি। আচ্ছা, আমার সব ইনফরমেশন সেভ হয়েছে। আমি আবার অর্গানাইজেশন সেটিংসে চলে যাই। আমরা ইউজার এবং অর্গানাইজেশন ডিটেল দেখলাম। এবার আমি চলে আসবো হচ্ছে ইনভয়েস সেটিং এ। এখানে আমি একটা টেমপ্লেট দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড। আমরা যখন ইনভয়েস করি বা বিল করি এর জন্য কি একটা ডিজাইন থাকে, তো এখানে একটা স্ট্যান্ডার্ড নামে একটা ডিজাইন দেওয়া আছে। আমি যদি অপশনে ক্লিক করি, এখানে ডিলিট নামে কোনো অপশন আছে? এটা আমি ডিলিট করতে পারবো না, কারণ আমার এখানে একটা আছে। আমি যখন আরেকটা ক্রিয়েট করব তখন এখানে ডিলিট অপশনটা অটোমেটিক চলে আসবে। ফার্স্টে আমি নিউ ব্র্যান্ডিং থিমে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কুইকবুকসে কাস্টমাইজ ইনভয়েস করেছিলাম না, এখানে হচ্ছে আমরা কাস্টমাইজ করে টেমপ্লেটের ডিজাইন করেছিলাম, এখানেও করছি। ফার্স্টে আমাকে একটা নেম দিতে হবে। সো আমি একটা নেম দিচ্ছি আমার ইনভয়েসের। আমি প্ল্যাটিনাম দিলাম। আমার পেজের সাইজ কত থাকবে দিয়েছি, টপ মার্জিন, বটম মার্জিন। আমি এখানে কোনো কিছু চেঞ্জ করব না। আমি এখান থেকে ফ্রন্ট চেঞ্জ করে দিলাম, আমি টাইমস নিউ রোমান রাখলাম। ফ্রন্ট সাইজ চেঞ্জ করব, আমি 10 রাখলাম। আমার এখানে যদি ড্রাফট ইনভয়েসে থাকে আমার স্ট্যাটাস লিখে আসবে ড্রাফট ইনভয়েস। আমার অ্যাপ্রুভড ইনভয়েস, ওভারডিউ ইনভয়েসে হচ্ছে ট্যাক্স ইনভয়েস লেখা আসবে। তো আমি এটা চেঞ্জ করে দিচ্ছি, আমি সেলস ইনভয়েস নামে রাখবো। আমি যদি কোনো ক্রেডিট নোট করি তাহলে কি লেখা আসবে? ক্রেডিট নোট। সেক্ষেত্রে এটা আমার চেঞ্জ করার দরকার নেই। স্টেটমেন্ট করলে স্টেটমেন্টের টাইটেল থাকবে স্টেটমেন্ট। ড্রাফট পারচেস অর্ডার করলে টাইটেল থাকবে ড্রাফট পারচেস অর্ডার। সো বাকিগুলো কোনোটাই চেঞ্জ করার দরকার নেই, জাস্ট আমি এই দুইটা চেঞ্জ করে দিয়েছি। এরপর আমার ইনভয়েসের মধ্যে শো ট্যাক্স নাম্বারে ক্লিক করেছি, ট্যাক্স নাম্বার শো করবে। শো আইটেম কোডে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে আমার আইটেমের যে কোডগুলো আছে সেটা আমার ইনভয়েসে বিলে শো করবে। আমি যদি এখান থেকে উঠিয়ে দিই এটা কি শো করবে? করবে না। এখানে আমরা কি যখন ইনভয়েস করি ডিসকাউন্ট দেই, আমি যদি এখানে হাই ডিসকাউন্টে ক্লিক করি আমার ইনভয়েসে ডিসকাউন্ট শো করবে না। সো আমি এটা দিব না। আমি যদি ইনভয়েসে আমার লোগোটা শো করাতে চাই শো লোগোতে ক্লিক করব, যদি লোগো শো না করাতে চাই আমি ক্লিক করলে আর শো করবে না। শো কন্টাক্ট অ্যাকাউন্ট নাম্বার, আমি যদি এখানে ক্লিক করি আমার কন্টাক্ট নাম্বার শো করবে, যদি টিক মার্ক উঠিয়ে দেই শো করবে না। লোগো অ্যালাইনমেন্ট, আমার লোগো কোথায় থাকবে? লেফটে থাকবে, রাইটে থাকবে নাকি সেন্টারে থাকবে? নিজের পছন্দ করে রাখবো। শো ট্যাক্সেস আর এক্সক্লুসিভ আর ইনক্লুসিভ এর মানে তো আমরা সবাই জানি। সো আমরা এক্সক্লুসিভটা রাখবো। এক্সক্লুসিভ মানে হচ্ছে আমার প্রোডাক্টের প্রাইসের সাথে ট্যাক্স রেট অ্যাড করা নেই, আমি আলাদা করে অ্যাড করব। আর ইনক্লুসিভ মানে হচ্ছে আমার প্রোডাক্টের প্রাইসের সাথে অলরেডি অ্যাড করা আছে, আমাকে আলাদা করে অ্যাড করতে হবে না। এখানে আমার কোম্পানির নাম এবং ডিটেলস অ্যাড্রেসটা এখানে চলে এসেছে। এখানে আমার যদি কোনো পেপাল, যেমন পেমেন্ট সার্ভিসের জন্য প্রত্যেকটা কোম্পানি যেমন পেমেন্ট করে থাকে কাউকে, তার নির্দিষ্ট একটা ব্যাংক থাকে। নর্মালি কোম্পানি পেমেন্ট করার জন্য একটা ব্যাংক ইউজ করে, বাট যখন পেমেন্ট রিসিভ করে বিভিন্ন কাস্টমারদের কাছ থেকে, বিভিন্ন ব্যাংক থেকে রিসিভ করে, তো এখানে পেমেন্ট সার্ভিসে আমি নির্দিষ্ট একটা ব্যাংক সিলেক্ট করে দিতে পারি যে আমি এই ব্যাংকটা ইউজ করি। আমি যদি কোনো নির্দিষ্ট পেপাল অ্যাকাউন্ট থাকে, ক্রেডিট কার্ড থাকে, সেটা আমি এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করে আমার সফটওয়্যার যদি অ্যাড করা থাকতো আমি এটা সিলেক্ট করে দিতাম যে আমি পেমেন্টের জন্য এই ক্রেডিট কার্ড, এই পেপাল এবং এই ব্যাংক অ্যাকাউন্টটা ইউজ করে থাকি। নর্মালি একটা কোম্পানি পেমেন্ট করার জন্য একটা বা দুইটা অ্যাকাউন্ট ইউজ করে থাকে। যখন সে রিসিভ করে
বিভিন্ন ক্লায়েন্টের কাছ থেকে রিসিভ করে, ক্লায়েন্টরা বিভিন্ন অ্যাকাউন্ট, বিভিন্ন ক্রেডিট কার্ড ইউজ করে, তো বিভিন্ন অ্যাকাউন্ট থেকে হচ্ছে টাকাগুলো আসে। এখানে আমার ইনভয়েসের জন্য বা কোটের জন্য যদি আমার কোনো টার্মস থাকে, কোনো নোট থাকে, সেটা আমি এখানে অ্যাড করে দিতে পারি। এখন এটা আমি সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর এই যে আমার প্ল্যাটিনাম নামে হচ্ছে একটা টেমপ্লেট অলরেডি হয়ে গিয়েছে। আচ্ছা, লোগোটা আসেনি, আমি আপলোড লোগোতে ক্লিক করে অ্যাড করে দিচ্ছি। আমি আপলোডে ক্লিক করব। আমার লোগোটা কি হয়েছে, আপলোড হয়ে গিয়েছে। এখন আমি যদি ড্রপ ডাউনে ক্লিক করি, ডিলিট অপশনটা এসেছে, আগে কিন্তু ছিল না, কজ আগে একটা ডিজাইনই ছিল। আমি যদি ডিলিট করে দিই যেটা আছে অবশিষ্ট, সেক্ষেত্রে আমি কোন ডিজাইনে কাস্টমারকে ইনভয়েস দিব? তো আমাদের নিউ ব্র্যান্ডিং থিমের কাজ শেষ। কি এটা ইজিলি ডিজাইন ক্রিয়েট করতে পারবেন না? এটা আমরা এই যে ডিজাইন করলাম প্ল্যাটিনাম, এটা হ্যাঁ, এটা হচ্ছে সফটওয়্যারে যেটা আছে সেটা। এখন আমি ডিফল্ট সেটিং এ চলে যাই। এখানে আমরা যদি কোনো বিল করি, সেক্ষেত্রে বিলের ডিউ ডেট কতদিন থাকবে? আমি দিলাম ডেজ আফটার দ্য বিল ডেট। আমি যেই দিন বিল করেছি তার পরবর্তী ডেট থেকে হচ্ছে 30 ডেজ হচ্ছে ডিউ ডেট। এর মধ্যে আমাকে সাপ্লায়ারকে পেমেন্ট দিয়ে দিতে হবে। আমরা যেমন কুইকবুকসে ডিউ ডেট দিয়েছিলাম, এখানেও দিয়েছি। এখন আমরা যদি চাই সেটিং এ যেটা দিয়েছে তা রাখবো, তা না, আমরা ইনভয়েসে বিলে গিয়ে এটা কাস্টমাইজ করে চেঞ্জ করতে পারবো। ইনভয়েসের ক্ষেত্রেও আমি দিলাম ডেজ আফটার দ্য ইনভয়েস ডেট। আমি 45 ডেজ দিলাম, যে কাস্টমার আমাকে 45 ডেজের মধ্যে পে করবে। আমরা যদি কোনো ইনভয়েস করি, সফটওয়্যার থেকে ইনভয়েসের নাম্বারটা অটোমেটিক দিয়ে দিবে, যে 001। এখানে ক্রেডিট নোটের কোনো নাম্বার দেওয়া নেই। প্রশ্ন হচ্ছে ক্রেডিট নোটের নাম্বার কেন দেওয়া নেই? আমরা যখন কুইকবুকসে করেছি, মনে আছে কিনা জানি না আপনাদের, আপনারা যখন করেছেন, আপনারা যদি 5টা ইনভয়েস করার পর একটা ক্রেডিট নোট করেন, সেক্ষেত্রে ক্রেডিট নোটের নাম্বার কি হয়েছে, 6 হয়েছে। ইনভয়েসের নাম্বারের সাথে সাথে ক্রেডিট নোটের নাম্বারটা ট্র্যাকিং হয়। তো আমাদের জেরো সফটওয়্যারেও সেম, আমি যদি 5টা ইনভয়েস করার পর একটা ক্রেডিট নোট করি, ক্রেডিট নোটের নাম্বার হবে হচ্ছে 6। আমরা যখন কোনো পারচেস অর্ডার করব, সেটা নাম্বার হবে 1, কোটেশনের নাম্বার 1, মানে নাম্বারগুলো আলাদা আলাদা ভাবে ট্র্যাক হবে। কোটেশন আমরা তো সবাই বুঝি, এস্টিমেট কে কে বুঝি না? সবাই বুঝি। এস্টিমেট কোটেশন সেম। তো আমি কোটেশন যদি করি, এটার মেয়াদ আমি দিলাম 30। সো আমার এখানে সব সেটিং করা শেষ। এটার একটা স্ক্রিনশট নেবেন এবং এটার কি নাম হবে, ডিফল্ট সেটিং। এটা আমি সেভ করে দিলাম। সো নিউ ব্র্যান্ডিং থিম, ডিফল্ট সেটিং এর কাজ শেষ। আর এইটা যে আপনারা করেছেন, এটার হচ্ছে একটা এই যে প্রিভিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমার ডিজাইনটা চলে এসেছে। আমি যদি পিসি থেকে দেখি, এই যে আমি মাত্র ডিজাইনটা যে ক্রিয়েট করলাম, এটাই হচ্ছে আমার সেই ডিজাইন। এখানে কি সেলস ইনভয়েস লেখা কিভাবে আসলো? আমি একটু চেঞ্জ করেছি, ট্যাক্সের জায়গায় সেলস দিয়েছি। আমি যদি চেঞ্জ না করতাম, এখানে ট্যাক্স ইনভয়েস লেখা আসতো। আমরা যদি ফোন থেকে দেখি তাহলে কেমন দেখাবে? যে আমি যদি ফোনে জিরো সফটওয়্যারে গিয়ে দেখি বা আমাকে পাঠায়, সেক্ষেত্রে ইনভয়েসটা এমন দেখাবে। ফোনে তো দেখতে হতেই পারে বাইরে থাকলে। এখন আমরা যদি দেখি, এখানে হচ্ছে এই সেন্টার থেকে প্রিভিউ লোগোতে গিয়ে আপনারা এটা হচ্ছে একটা স্ক্রিনশট নেবেন। এখানে সরাসরি ডাউনলোড করার অপশন দেওয়া নেই, বা কন্ট্রোল পি দিয়েও হচ্ছে নেওয়া যায়। তো এই দুইটা ক্লিয়ার। এবার হচ্ছে পেমেন্ট সার্ভিস। এখানে কোনো কিছু দেখাবো না, জাস্ট এই মেনুতে যাই, দেখি আমরা কি কি আছে। এখানে হচ্ছে আমাদের রিয়েল ইনফরমেশন লাগবে, আমাদের ব্যাংক ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে হচ্ছে করতে হবে। যে রিয়েল ইনফরমেশনটা আমাদের নেই, এটা আমরা করতে পারছি না। তো আমাদের এই তিনটা শেষ। এবার ইনভয়েস রিমাইন্ডারে চলে আসি। এখান থেকে আমরা একটা রিমাইন্ডার সেট করে দিতে পারি। কাস্টমারের কাছে একটা ইমেল চলে যাবে, এটা আমি এডিট করে দিই। এটা হচ্ছে আমার ইমেলের বডি। আমি যদি চাই চেঞ্জ করতে, বডিটা চেঞ্জ করতে পারবো। ইনভয়েস করলাম, আমরা যখন একটা ইনভয়েস করি, একটা ক্রেডিট পিরিয়ড থাকে যে এই 30 ডেজ বা 45 ডেজ এর মধ্যে কাস্টমার আমার পেমেন্টটা করে দিবে। তো কাস্টমার যদি সেই ডেটের মধ্যে, নির্ধারিত সময়ের মধ্যে পেমেন্ট না করে,
সেক্ষেত্রে সেটা কি বলে কাউন্ট হবে? ওভারডিউ বলে কাউন্ট হবে। তো যখন ওভারডিউ হয়ে যায় আমি কাস্টমারের কাছে একটা সফট রিমাইন্ডার দিতে পারবো, তার কাছে একটা মেল চলে যাবে। তো এটা আমি সেট করে দিতে পারি কতদিন, যেমন আমি 3 days দিলাম, 3 দিন পর হচ্ছে কাস্টমারের কাছে চলে যাবে। তো এটা আমি সেভ করে দিলাম। এইভাবে 3 দিন, 14 দিন, আরো যদি আমি রিমাইন্ডার 21 দিন আরো যদি অ্যাড করতে চাই, অ্যাড রিমাইন্ডারে গিয়ে হচ্ছে আমি অ্যাড করে দিতে পারবো। আমার যেই ডেটা আমি ইনভয়েস করেছি, হ্যাঁ, যেমন আমি ইনভয়েস করেছি, ইনভয়েসের তখনই কিন্তু আমি সেট করে দেই ক্রেডিট পিরিয়ড 30 days, 40 days, 45 days। তার পরবর্তী 3 দিন পর তার কাছে একটা রিমাইন্ডার যাবে, 14 দিন পর একটা রিমাইন্ডার যাবে। ওই আমার যেই ডেটটা সময়টা পার হয়ে গিয়েছে তারপরেই হচ্ছে তার কাছে একটা রিমাইন্ডার যাবে। যে ডেটটা আছে ওই ডেটের পরে যাবে। হ্যাঁ, আমরা ওই বুকসে জমা করতে হবে। পেমেন্টের 3 দিন আগে একটা নোটিফিকেশন যেত বা মেইল যেত। না, এটা এখানে নেই। এখন এই যে এখন আরেকটা আছে এখানে, আচ্ছা হ্যাঁ কুইক বুকসে ছিল, এখানে নেই। এখন ডোন্ট সেন্ড রিমাইন্ডার ফর অ্যামাউন্ট, যেমন ফুল অ্যামাউন্ট পে করেনি, থাকতে পারে না $1 বা $2 পাই, এখন $1 বা $2 জন্য আমি তাকে কোনো রিমাইন্ডার দিব না। সেক্ষেত্রে আমি এখানে একটা অ্যামাউন্ট সেট করে দিতে পারি যে আমি যদি কোনো ক্লায়েন্টের কাছে $5 পাই, সেক্ষেত্রে $5 পর্যন্ত আর আমি এর জন্য তাকে কোনো রিমাইন্ডার দিব না, তার কাছে কোনো রিমাইন্ডার যাবে না। তো এইভাবে আমরা এই পার্টটা সেভ করে দিব। এটার নাম দিবেন হচ্ছে রিমাইন্ডার সেটিং। আচ্ছা, কুইক বুকস আমরা আগে পরে দুইভাবে দিতে পারতাম। সো আমি এখন ব্যাকে চলে যাই। সো আমাদের এই পার্টের কাজ শেষ। এটা কি সবাই বুঝেছেন? আচ্ছা, এখানে যদি আমরা ইমেল সেটিং এ চলে যাই, এখানে হচ্ছে আমরা যদি কাউকে ইমেল করি, ইমেলের বডিটা কেমন হবে? আমরা কোটেশনের জন্য আমরা কি ইনভয়েস 7 সেন্ড করতে পারি, কোটেশন করলে কোটেশন 7 সেন্ড করতে পারি। তো যখন 7 সেন্ড করি একটা মেল যায়, মেলের বডিটা কেমন হবে সেটা আমরা এই সেন্টার থেকে এডিট করতে পারি। আপনার কানে হেডফোন কেন? আচ্ছা, এখানে যে কয়েকটা সেটিং দেখালাম এই সেটিং গুলো আপনারা সবাই করবেন। এই যে ড্রপ ডাউনে ক্লিক করব, ড্রপ ডাউনে ক্লিক করার পর সেটিংস এ চলে গেলে আমরা এই সেটিং অপশনটা পাবো। এরপর আমি আবার ড্যাশবোর্ডে চলে আসি। তো এইভাবেই হচ্ছে আমাদের সফটওয়্যারের সেটিং ডান। আমি যদি একটু রিভিউ করি, ফার্স্টে আমরা হচ্ছে এমন একটা ইন্টারফেস চলে আসবে, আসার পর আমরা ড্রপ ডাউনে ক্লিক করব, ক্লিক করার পর অ্যাড এ নিউ অর্গানাইজেশনে ক্লিক করে একটা অর্গানাইজেশন ওপেন করব। আমাদের ডকুমেন্ট দেখে সেটিংসে গিয়ে আমরা সেটিং গুলো করব এবং আমরা অ্যাডভাইজার রোলটা অন করে নিব। এটা গেল আমাদের প্রথম কাজ, আমরা সেটিং করেছি। এবার আমরা কন্ট্যাক্ট অ্যাড করব এবং প্রোডাক্ট এন্ড সার্ভিস অ্যাড করব। আরো কিছু শিখবো, যেমন ট্যাক্স রেট অ্যাড করা। সো আমি ফার্স্টে ট্যাক্সটা দেখাই কিভাবে অ্যাড করতে হবে। ট্যাক্স অপশনটা আমরা কোথায় পাবো? অ্যাডভান্সে পাবো। আমি অ্যাডভান্সে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ট্যাক্স রেটটা হচ্ছে স্টার মার্ক করে দেই। আমি ট্যাক্স রেটে চলে যাব। তো আমি ফার্স্টে বলেছি যে আমরা যে কোনো সফটওয়্যারে কাজ করি না কেন, যেমন আমি এটা ইউকে দিয়ে ওপেন করেছি, ইউকের যে রেটগুলো আছে রেটগুলো এখানে অটোমেটিক চলে এসেছে, আমাকে অ্যাড করতে হবে না। কিন্তু যদি অ্যাড করতে হয়, কিভাবে অ্যাড করব? আমি এই সেন্টারটাকে ডুপ্লিকেট করি। জেরো সফটওয়্যারে আমরা একটা রেট অ্যাড করেছিলাম, যেমন ট্যাক্স রেট 10%, 15%, 12%, যেটা আমরা ইনভয়েসের ক্ষেত্রেও ব্যবহার করেছি, বিলের ক্ষেত্রেও ব্যবহার করেছি। একটা রেট সে নিয়েছে, বাট এখানে এসে আমাকে দুইবার অ্যাড করতে হবে। একটা হচ্ছে ইনকামের জন্য অ্যাড করতে হবে, আর একটা হচ্ছে এক্সপেন্সের জন্য অ্যাড করতে হবে। সো অ্যাড করা ইজি। আমি এই সেন্টারটাকে ডুপ্লিকেট করলাম, করার পর আমি ট্যাক্স রেট অ্যাড করব। আমি ক্লিক করব নিউ ট্যাক্স রেটে। ক্লিক করার পর আমাকে ট্যাক্স রেটের ডিসপ্লে নাম দিতে হবে। সো আমি এখান থেকে একটু কপি করে নিই। এক্সপেন্স কখন হয়?
আমরা পারচেজ করলে না সেলস করলে? পারচেজ করলে। সো আমাকে এখানে কিন্তু ট্যাক্সটা একটা সিলেক্ট করতে হবে, পারচেজ। আমি সিলেক্ট করলাম, এটা আমি চেঞ্জ করে দিই, এখানে আমি 15% দিয়ে দিলাম, 15% ভ্যাট অন এক্সপেন্স। এখানে ভ্যাট অন এক্সপেন্স, একটা কোম্পানির এক্সপেন্স কখন হয়? যখন সে পারচেজ করে। আর এখানে এসে আমরা লিখে দিব হচ্ছে আমি কত 15 দিয়েছি, এখানে জাস্ট 50 লিখে দিব। আমি এটা সেভ করলাম। এখন আমাকে ভ্যাট অন এক্সপেন্স দিয়েছে, আমাকে ইনকামের ক্ষেত্রে কি সেম রেট যদি হয় এটা আমাকে অ্যাড করে নিতে হবে। সো আমি নিউ ট্যাক্স রেটে ক্লিক করব, এখানে আমি দিয়ে দিব 15, এখানে ভ্যাট অন ইনকাম। ইনকাম কখন হয়? যখন আমরা প্রোডাক্ট সেল করি, সেক্ষেত্রে আমাদের ট্যাক্স টাইপ হবে সেল। আর এখানে আমি লিখে দিব হচ্ছে 15, সেভ করে দিব। এগুলো কোনো কিছু করতে হবে না আমাদের। তো এইটা হচ্ছে আমার ভ্যাট অ্যাড করা শেষ। ইজি না? আমাকে বারবার হচ্ছে যেমন আমরা কুইকবুকসে এইচএমআরসি করেছি, ক্যাশ বেসিস নাকি স্ট্যান্ডার্ড বেসিস, আমাদেরকে বারবার এগুলো সিলেক্ট করতে হয়েছে, বাট এখানে আমরা খুব ইজিলি করতে পেরেছি। এখান থেকে আমার যেগুলো, যেমন আমি এখানে টিক মার্ক দিয়ে ডিলিট করতে পারবো, টিক মার্ক দিয়ে আমি এটা ডিলিট করতে পারবো, বাট আমার যেগুলো লক দেওয়া আছে আমি সেগুলো ডিলিট করতে পারবো না। এটা হচ্ছে আমাদের ট্যাক্স সেটিং। এইভাবে এসে আপনারা ট্যাক্স সেটিং করবেন। যদি ইনভয়েস করতে হয়, বিল করতে হয়, নতুন নতুন যদি ট্যাক্স রেট আসে, সেক্ষেত্রে এই অ্যাডভান্সের আন্ডারে ট্যাক্স রেট মেনুটা পাবেন, এখানে এসে নিউ ট্যাক্স রেটে ক্লিক করে ট্যাক্স রেটটা সেট করে নিতে হবে। আর জেরো সফটওয়্যারে কুইকবুক সফটওয়্যার চাইতে ট্যাক্স রেট অ্যাড করাটা অনেক ইজি। এবার আমরা দেখব হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করা। সো অ্যাকাউন্টিং এর আন্ডারে আমরা অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্সে হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্টের মেনুটা আছে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যদি দেখি এখানে কি কি দেওয়া আছে, ফার্স্ট এখানে আমরা অ্যাড অ্যাকাউন্ট লেখা দেখতে পাচ্ছি, অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট, এখান থেকে আমরা প্রিন্ট করতে পারবো, ইম্পোর্ট করতে পারবো এবং এক্সপোর্ট করতে পারবো। আমি যদি দেখেন এখানে অল অ্যাকাউন্টে ক্লিক করলে আমার যতগুলো চার্ট অফ অ্যাকাউন্ট আছে সবগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। আমি যদি অ্যাসেটে ক্লিক করি, সেক্ষেত্রে আমার এখানে যতগুলো অ্যাসেট অ্যাড করা আছে আমি সব দেখতে পাচ্ছি। লাইবিলিটিতে ক্লিক করলে, হ্যাঁ, লাইবিলিটিতে ক্লিক করলে আমার যতগুলো লাইবিলিটি আছে দেখতে পাচ্ছি। প্রত্যেকটা সফটওয়্যারে কিছু চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করাই থাকে। এখানে যেগুলো লক করা আছে আমরা চাইলে এগুলো কখনো ডিলিট করতে পারবো না। এখন আমরা যখন কুইকবুকসে চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করেছি, আমাদেরকে একটা নাম্বার ফলো করতে হয়েছে। তো জিরোতে যদি আমরা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করি, কোন নাম্বারটা ফলো করব বা কিভাবে বুঝবো, এটা আমরা সফটওয়্যার থেকে দেখেই বুঝবো। আমি যদি অ্যাসেট অ্যাড করতে হয়, আমি অ্যাসেটটা হচ্ছে এই যে কারেন্ট অ্যাসেট আমি অ্যাড করব 6 দিয়ে স্টার্ট করে আমি দুইটা ডিজিট দিব। আমাকে যদি ফিক্সড অ্যাসেট অ্যাড করতে হয় আমি 7 ইউজ করে দুইটা ডিজিট দিব। এরপর আমি চলে যাই লাইবিলিটি। লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি যদি আমি অ্যাড করি সেক্ষেত্রে আমাকে 8 দিয়ে স্টার্ট করে দুইটা ডিজিট দিতে হবে। নন কারেন্ট লাইবিলিটি হচ্ছে 9 দিয়ে স্টার্ট হবে, 9 দিয়ে স্টার্ট করে দুইটা ডিজিট। সো এখান থেকে আমরা নাম্বারগুলো দেখে দেখে করতে পারবো। আর আমার এখানে অ্যাসেট, লাইবিলিটিস, ইকুইটি, এক্সপেন্স সবগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে। কুইকবুকসে কি সব একসাথে ছিল না, একই প্যানেলে। এখানে অল অ্যাকাউন্টে গেলে আমরা একই প্যানেলে দেখতে পারবো, প্লাস প্রত্যেকটা সেগমেন্ট করা আছে, আলাদা আলাদা করে দেওয়া আছে। এখন আমাদের যদি এখানে দেওয়া আছে অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট, আমরা কখনো অ্যাড অ্যাকাউন্টে গিয়ে ব্যাংক, ক্রেডিট কার্ড, পেপাল অ্যাড করতে পারবো না। আমাদের সবসময় অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে অ্যাড করতে হবে। ব্যাংক, ক্রেডিট কার্ড, পেপাল, ইভেন পিটি ক্যাশ, এটাও আমাদের অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে অ্যাড করতে হবে। এর বাইরে আমাদের যত অ্যাকাউন্ট আছে সবই হচ্ছে আমরা অ্যাড অ্যাকাউন্টে গিয়ে অ্যাড করব। জি বলেন, কিছু বলতে চাচ্ছিলেন? আমরা যদি আর্কাইভে রাখি, আমরা জেরো সফটওয়্যার, কুইকবুক সফটওয়্যারে রেখেছিলাম আর্কাইভে, আর্কাইভ ডিঅ্যাক্টিভেট করে যেটা রাখি, আমার এই মুহূর্তে লেজার হেডটা প্রয়োজন হচ্ছে না। আমি যদি ইনঅ্যাক্টিভ করে রেখেছি, এটাই হচ্ছে এখানে আর্কাইভ। আমি যদি ডিলিট করে দিই সেক্ষেত্রে কি আমার রিপোর্ট ভুল হয়ে যাবে। তো
তো এখানে আমরা আর্কাইভ করে রাখতে পারবো। তো ফার্স্টে আমি চলে যাব অ্যাড অ্যাকাউন্ট। তার আগে আমি এই সেন্টারটা একটু ডুপ্লিকেট করে নিই। তো জেরো সফটওয়্যারে চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করাটাও ইজি। এখানে আমাদের কিছু চার্ট অফ অ্যাকাউন্ট দেওয়া আছে, এখানে ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে, ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স দেওয়া আছে, পেপাল, ক্রেডিট কার্ড দেওয়া আছে, ওনার সিকিউরিটি দেওয়া আছে, অ্যাসেট দেওয়া আছে, লাইবিলিটি, রেভিনিউ, এক্সপেন্স। আমি এখান থেকে কিছু অ্যাড করে দেখাবো কয়েকটা, বাকিগুলো আপনারা অ্যাড করবেন। তো ফার্স্ট আমি একটা এক্সপেন্স অ্যাড করি। এর জন্য ফার্স্ট আমি চলে যাব অ্যাড অ্যাকাউন্টে। এখন আমাকে দেখতে হবে আমার এক্সপেন্সের জন্য সফটওয়্যার থেকে কোন কোডটা ইউজ করেছে। তারা এক্সপেন্সের জন্য 4 ইউজ করেছে। আমি এখানে 4 ইউজ করব। এখানে ফার্স্ট আমি লিখে নিব আমি কি অ্যাড করছি, এক্সপেন্স অ্যাড করছি। এই যে অ্যাকাউন্ট টাইপ এক্সপেন্স দিলাম। এটা আমার প্রথম কাজ শেষ। কোড দিতে হবে। আমি যদি কোনো কোড দেই সেটা যদি অ্যাভেলেবেল না থাকে সেটা রেড মার্কে শো করবে, আর যদি অ্যাভেলেবেল থাকে গ্রিন। যেমন আমি 429 দিলাম। আচ্ছা, এটা অ্যাভেলেবেল নেই। এই 429 এ আমার জেনারেল এক্সপেন্স অ্যাড করা আছে। আচ্ছা, 428 ইজ অ্যাভেলেবেল, এই নাম্বারটা অ্যাভেলেবেল আছে। এখানে আমি নেম দিব ব্যাড ডেট এক্সপেন্স। ডেসক্রিপশন ম্যান্ডেটরি না, এখানে আমি দিচ্ছি নো ব্যাড। আচ্ছা, এখানে শো অন ড্যাশবোর্ড ওয়াচ লিস্ট, এখানে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমার ব্যাড ডেট এই লেজার হেডের যে ব্যালেন্সটা এটা আমি আমার ড্যাশবোর্ডে দেখতে পারবো। আমাদের কিছু কিছু চার্ট অফ অ্যাকাউন্টের হেড আছে যেগুলোর ব্যালেন্স আমাদের প্রতিনিয়ত দেখতে হয়, সবগুলোর দেখতে হয় না। তো এমন যদি হয়, ব্যাংকেরটা তো আমরা ব্যাংকিং প্যানেলে দেখতে পারি, তো কোনো অন্য কোনো হেডের যদি দেখতে হয় সেটা আমরা ওয়াচ লিস্টে রাখতে পারি ড্যাশবোর্ডে। এটা আমি সেভ করে দিব। আমার চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করা ডান। আমি আরো একটা অ্যাড করি। কি সবাই বুঝেছেন কিভাবে চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করতে হবে? আমি বলছি 1 বাই 1 ইম্পোর্ট দুইটাই দেখাবো। তো আমি আরেকটা লায়াবিলিটি অ্যাড করি। আমি এটা কপি করলাম। আচ্ছা, রেভিনিউ অ্যাড করি। আমি এখানে চলে আসবো। এরপর কোথায় চলে যাব? অ্যাড অ্যাকাউন্টে চলে যাব। আচ্ছা, এখন আমি দেখব রেভিনিউর জন্য কোন কোডটা সফটওয়্যার থেকে তারা ইউজ করেছে, আমি সেই কোডটা ইউজ করব। তো রেভিনিউর জন্য তারা 2 ইউজ করেছে, আমাকে 2 ইউজ করতে হবে। অ্যাকাউন্ট টাইপটা আমি এখান থেকে সিলেক্ট করব হচ্ছে রেভিনিউ। কুইকবুকসের যখন আপনারা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করেছেন অ্যাকাউন্ট টাইপ ডিটেল টাইপ দেওয়ার চাইতে জেরো সফটওয়্যার এটা কিছুটা ইজি। এখন আমাকে একটা কোড নাম্বার দিতে হবে। আমি দিলাম 201। তো আমার এই নাম্বারটা অ্যাভেলেবেল আছে, এটা নিয়েছে। এখানে নেমটা আমি কপি করে দিলাম, নো ভ্যাট। জাস্ট এটা আমি সেভ করে দিব। আমার চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করা ডান। 1 বাই 1 এভাবে আপনারা অ্যাড করবেন। এখন আমরা যদি আমাদের যদি চার্ট অফ অ্যাকাউন্ট ইম্পোর্ট করতে হয়, আমরা যদি একসাথে অসংখ্য চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করি সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি? ইম্পোর্ট করে করতে পারি। এখানে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা চার্ট অফ অ্যাকাউন্ট ইম্পোর্ট করার কখন প্রয়োজন পড়ে? আমরা যখন কাজ করি, ডে টু ডে অ্যাক্টিভিটি করি। এই যে ফোন রাখেন, আমরা যখন ডে টু ডে অ্যাক্টিভিটি করি তখন আমাদের কাজের অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে, ট্রানজাকশনের উপর ভিত্তি করে আমাদেরকে চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। কিন্তু কুইকবুক সফটওয়্যারে আমরা যখন জেরো সফটওয়্যারে যখন আমরা চার্ট অফ অ্যাকাউন্ট ইম্পোর্ট করব, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে। আমি একটু আগে কি ম্যানুয়ালি অ্যাড করেছি না? আমি যদি এখন ইম্পোর্ট করি, আমি যে ম্যানুয়ালি অ্যাড করেছি সেটা আর থাকবে না, অবশিষ্ট থাকবে না। সো আপনারা যদি কোনো ক্লায়েন্টের জেরো সফটওয়্যারে কাজ পান এবং তার কোম্পানি যদি রানিং থাকে, কিছু কাজ করে ফেলেছে, ভুলেও কি করা যাবে না? চার্ট অফ অ্যাকাউন্ট ইম্পোর্ট করা যাবে না। আপনি যদি চার্ট অফ অ্যাকাউন্ট ইম্পোর্ট করেন, আগে যে তার চার্ট অফ অ্যাকাউন্ট গুলো ছিল ম্যানুয়ালি যেগুলো অ্যাড করেছে, কোনোটাই আর সফটওয়্যারে অবশিষ্ট থাকবে না। সো এটা করা যাবে না। তো চার্ট অফ অ্যাকাউন্ট আমরা কখন ইম্পোর্ট করব? নরমালি দেখা গেল ক্লায়েন্ট আমার আগে কুইকবুকসে কাজ করেছে অথবা এক্সেলে ইউজ করেছে, তো তার অসংখ্য ডেটা আছে। এই অসংখ্য ডেটাগুলো আমরা একবারে ইম্পোর্ট করব। আমরা যখন নতুন একটা জেরো সফটওয়্যার ইউজ করব তখন শুধু আমরা চার্ট অফ অ্যাকাউন্ট ইম্পোর্ট করব।
এছাড়া যখন আমরা ডে টু ডে অ্যাক্টিভিটি করব তখন আমরা ম্যানুয়ালি অ্যাড করব। সো মনের ভুলেও এই কাজটা করা যাবে না, এটা নোট করে রাখবেন, ঠিক আছে? মানে করলে প্রথমবারই করব। হ্যাঁ, ল্যাংটা করতে করতে হবে। পরে আপনাকে যদি কোনো ক্লায়েন্ট কাজ দেয় তার 2-3 বছর কাজ করে ছাড়া আপনি যদি এই কাজ করেন তার ডেটা শেষ। মানে পুরো ডলার ফেরত দিয়েছে তো বের করে দিচ্ছে। আচ্ছা, তো এখন চার্ট অফ অ্যাকাউন্ট ইম্পোর্ট করার জন্য আমাকে কি করতে হবে? ফার্স্টে আমি ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পর এখানে আমাদের দুইটা কথা বলছে, চার্ট অফ অ্যাকাউন্ট সিএসভি ফাইল ফর এ ভ্যাট রেজিস্টার্ড কোম্পানি, চার্ট অফ অ্যাকাউন্ট সিএসভি ফাইল ফর এ নন ভ্যাট রেজিস্টার্ড কোম্পানি। সো আমি দুইটাই ডাউনলোড করে নিব। সো আমরা দেখব দুইটা দেখতে কেমন। সো এই যে যদি আমার কোম্পানি ভ্যাট রেজিস্টার্ড না হয় সেক্ষেত্রে আমি নো ভ্যাট দিব। এই যে তখন আমার সিএসভি ফাইলটা লুকস এমন থাকবে। আর আমার কোম্পানি যদি ভ্যাট রেজিস্টার্ড হয় সেক্ষেত্রে আমার সিএসভি ফাইলটা এমন থাকবে যে ট্যাক্স কোডগুলো এখানে চলে এসেছে। এখন নরমালি আমরা যখন কুইকবুকসে সিএসভি ফাইলের ফরম্যাটটা যখন ডাউনলোড করি তখন কি দামি ইনফরমেশন আসে না? বাট আমার এখানে যে ইনফরমেশন গুলো এসেছে সব রিয়েল ইনফরমেশন। আমার সফটওয়্যারে যে চার্ট অফ অ্যাকাউন্ট গুলো অ্যাড করা আছে সেই চার্ট অফ অ্যাকাউন্টের ইনফরমেশন গুলো এখানে চলে এসেছে। এখন আমি যখন আরো নতুন কিছু চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করব, যেমন আমি যদি রেভিনিউ অ্যাড করি, আমি এখান থেকে ইনসার্টে ক্লিক করে একটা রেভিনিউ অ্যাড করে দিব। আমি যদি কোনো এক্সপেন্স অ্যাড করি আমি এখান থেকে একটা ইনসার্ট করে এক্সপেন্স অ্যাড করে দিব। এখানে আমরা চার্ট অফ অ্যাকাউন্টে কিছু দেখেছিলাম লক করা, আর কিছু লক করা ছাড়া ছিল। এখান থেকে যদি আমি দামি ইনফরমেশন মনে করে সব ডিলিট করে দিয়ে জাস্ট নতুনগুলো অ্যাড করি সেক্ষেত্রে আমার সফটওয়্যারে যেগুলো লক করা ছিল সেগুলো থাকবে। এছাড়া বাকি যে চার্ট অফ অ্যাকাউন্ট গুলো ছিল কোনোটাই আর আমার সফটওয়্যারে অবশিষ্ট থাকবে না। তো এর জন্য যখন আমরা একটা সিএসভি ফাইলের ফরম্যাট ডাউনলোড করব এবং এখানে যে ইনফরমেশন গুলো আছে এটা কোনোটাই কি করা যাবে না, ডিলিট করা যাবে না। এক্সিস্টিং যা আছে সব এখানে চলে আসে। অ্যাড করা যাবে, ডিলিট করা যাবে না। তো এখানে আমরা ইনসার্ট করে করে অ্যাড করব। আর ডিলিট করলে কি হবে, আমার যেই চার্ট অফ অ্যাকাউন্ট গুলো সফটওয়্যারে লক করা আছে শুধু সেগুলোই থাকবে, আর বাকি যে চার্ট অফ অ্যাকাউন্ট গুলো আমরা দেখেছি লক করা নেই সেগুলো আর সফটওয়্যারে অবশিষ্ট থাকবে না। জাস্ট আমি যে নতুন করে কয়েকটা ইম্পোর্ট করছি সেগুলো থাকবে আর লক করা গুলো থাকবে। বুঝেছি সবাই? আচ্ছা, এখানে বলছে, আচ্ছা এইটুকু তো সবার ক্লিয়ার। এখন চার্ট অফ অ্যাকাউন্ট ইম্পোর্ট করার জন্য অবশ্যই ক্লায়েন্ট আমাকে কিছু ইনফরমেশন দিবে, সেই ইনফরমেশনটা দেখে আমি চার্ট অফ অ্যাকাউন্ট ইম্পোর্ট করব। এখন চার্ট অফ অ্যাকাউন্টে এখানে কিছু মার্ক করে দেওয়া আছে, যেগুলো মার্ক করা আছে এগুলো আপনারা ইম্পোর্ট করবেন। এখন এখান থেকে কি আমি কপি করতে পারবো? এটা কিন্তু কপি করা যাবে না। তো এটা আপনারা ড্রাইভে আপলোড করে ডক ফাইলে ডাউনলোড করে নিতে পারেন, অথবা পিক টু টেক্সটে কনভার্ট করে নিতে পারেন। যেভাবে আপনার ইজি হয় করতে আপনি সেভাবে করবেন। যেমন আমি এটা ফার্স্টে ডাউনলোড করি। আচ্ছা, ডাউনলোড করলাম, করার পর পিক টু টেক্সট কনভার্টার লিখব। দেন আপনারা এক্সেলেও কনভার্ট করতে পারেন, এক্সেলে কনভার্ট করলে আরেকটু ভালো রেজাল্ট পাবেন, বা এটা ড্রাইভে আপলোড করে দেন ড্রাইভ থেকে ডক ফাইলে ডাউনলোড করতে হবে, সেটাও করতে পারেন। তো যেভাবে অ্যাকচুয়ালি আপনার করতে ইজি হয় আপনি সেভাবেই করবেন। সো এটা কনভার্ট হচ্ছে। আমাদের যে কোনো কিছু যদি কনভার্ট করতে হয় এগুলোর জন্য গুগলে অসংখ্য সফটওয়্যার আছে, আমরা যেখান থেকে মোটামুটি ভালো রেজাল্ট পাই আমরা সেটাই ইউজ করব। আচ্ছা, তো এখান থেকে আমি জাস্ট একটা করে দেখাচ্ছি। যেমন আমি ল্যাবরেটরি ফিসটা নিচ্ছি, এটা আমি ফার্স্টে কপি করলাম। কপি করার পর আমি এখানে একটা কলাম ইনসার্ট করব।
আচ্ছা, এখানে 12 পর 13 নেই, সো আমি এখানে 13 নাম্বারটা ইউজ করতে পারি, 413। সো দেখতে হবে যেই নাম্বারগুলো অ্যাভেলেবেল সেই নাম্বারগুলো আমি ইউজ করব। এখানে আমি লিখে দিব হচ্ছে নো ভ্যাট। আর এখানে যা যা আছে এটা কি আমার এখানে, আচ্ছা হ্যাঁ আপনার ফ্যাক্টরি নো ভ্যাট দিয়ে করবেন। আর এখানে হচ্ছে আমাদের একটা ডিটেলস দিতে হবে। এই ডিটেলসটা আমরা কোথায় পাবো? এখানে একটু নিচে চলে এসেছে ডিটেলসটা, আমি আবার ডকুমেন্টে চলে যাই। এই যে আমি ল্যাবরেটরি ফিস দিয়েছিলাম, এই যে ল্যাবরেটরি টেস্টিং রিসার্চ এন্ড সার্ভিসেস, এটা আমাকে দিতে হবে। এই যে এই ডকুমেন্টটা দিয়ে দিব, এই যে ল্যাবরেটরি ফিস দিয়েছি, এবার এটা ডিটেইলসটা আমাকে দিতে হবে, ল্যাবরেটরি টেস্টিং রিসার্চ এন্ড সার্ভিসেস। সো এই ডেসক্রিপশনটা কপি করে আমি এখানে অ্যাড করে দিব। জি বলেন। এখানে আপনার ওই যে আমাদের এই বলে ওপেনিং ব্যালেন্স রেজাল্ট দিয়ে বিল লাগবে না? আমি আসছি পরে ওগুলোতে। আচ্ছা, আমি আর ডিটেইলস দিলাম না, তো এইভাবে আপনার ডিটেইলসটা অ্যাড করবেন। আমি বুঝালাম কিভাবে করতে হয়, এভাবে প্রত্যেকটা ইনসার্ট করে 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 করতে হবে। যেমন আমি যদি কোনো ফিক্সড অ্যাসেট অ্যাড করি, এখানে একটা কলাম ইনসার্ট করে পরবর্তীতে করতে হবে। এখন যেগুলো রেড মার্ক করে দেওয়া আছে সেগুলো করবেন। আমি বলে দিব কোনটা কোনটা করতে হবে, ক্লাসটা শেষ হোক। এখন এটা আমি সিএসভি ফাইলে সেভ করব। যে কোনো এক জায়গায় করলেই হবে না। হ্যাঁ, এখন আমি ব্রাউজ করব। ব্রাউজ করে আমি যে সিএসভি ফাইলটা করেছি, ক্রিয়েট করেছি, আমি সিএসভি ফাইলটা নিয়ে আসব। আমি ইম্পোর্টে ক্লিক করব। এখন আমাকে বলছে আমার 75টা নতুন অ্যাকাউন্ট অ্যাড হবে, 9টা অ্যাকাউন্ট আপডেট হবে, আর 4টা অ্যাকাউন্ট যেটা আপডেট হবে না। আর আমার 76টা যে আছে এটা ডিলিট হয়ে যাবে আর আর্কাইভ হয়ে যাবে। মানে আমার যে চার্ট অফ অ্যাকাউন্ট গুলো সফটওয়্যারে অলরেডি আছে এবং আমি রিপ্লেস করছি, সেই চার্ট অফ অ্যাকাউন্টের জায়গায় অ্যাকাউন্ট গুলো আবার কি হবে, রিপ্লেস হয়ে যাবে। কিন্তু আমি যদি ডিলিট করে দিতাম তাহলে কিন্তু আর রিপ্লেস হতো না। এখন জাস্ট আমি কনফার্মে ক্লিক করে কনফার্ম করে দিব। সো এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যখনই জেরো সফটওয়্যারে কাজ করি, যখন নতুন হবে সেক্ষেত্রেই কেবলমাত্র আমরা চার্ট অফ অ্যাকাউন্ট ইম্পোর্ট করব, তাছাড়া চার্ট অফ অ্যাকাউন্ট মনের ভুলেও ইম্পোর্ট করা যাবে না। সেই ক্ষেত্রে আপনি যে লালগুলো বললেন তো ম্যানুয়ালি তো করা যেত। তো আপনাদের ইম্পোর্ট করতে হয় কিভাবে আমাকে শিখাতে হবে না? আচ্ছা, এখন আমি যে অ্যাড করেছিলাম একটা, আমি দেখি সেটা আছে কিনা। ওইটা আর অবশিষ্ট নেই সফটওয়্যারে। একটা এক্সপেন্স অ্যাড করেছিলাম, ব্যাড ডেট অ্যাড করেছিলাম। আচ্ছা, ব্যাড ডেট কিন্তু এখন আর নেই। আচ্ছা, ব্যাড ডেট কেন নেই? কারণ আমি ইম্পোর্ট করার কারণে চলে গিয়েছে। এখন আমরা ব্যাংক অ্যাকাউন্ট কখনো সিএসভি ফাইলে ইম্পোর্ট যখন করেছি, ব্যাংক অ্যাকাউন্ট ইম্পোর্ট করার কিন্তু অপশন ছিল না। ব্যাংক অ্যাকাউন্ট সবসময় আমাদের অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে অ্যাড করতে হবে। এখন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আমরা কোন নাম্বার ইউজ করব? ব্যাংক, ক্রেডিট কার্ড, পেপাল আর পিটি ক্যাশও যদি অ্যাড করতে হয় সেক্ষেত্রে আমরা নাম্বার 1 ইউজ করব। 1 দিয়ে যে কোনো দুইটা ডিজিট দিব। তো এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার আগে আমি ফার্স্ট অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে একটা ব্যাংকের নাম কপি করব, আরবিএস ব্যাংক। এখানে আমি ব্যাংকের নামটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে, অ্যাড উইদাউট ব্যাংক ফিড। অনেক সময় কিন্তু এখানে সাজেস্ট করে চলে আসে, তখনও একটা নেক্সট স্টেপে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে। আমি লিখলাম অ্যাড উইদাউট ব্যাংক ফিডে ক্লিক করলাম। ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করব।
আমাকে এখন ব্যাংকের নেমটা এখানে দিতে হবে। আমি এখানে দিলাম অ্যাকাউন্ট নেম আরবিএস চেকিং, অ্যাকাউন্ট টাইপ দিতে হবে। এটা তো ক্রেডিট কার্ড না, তখন আমরা আদার্সে ক্লিক করব। শুধুমাত্র ক্রেডিট কার্ডের সময় ক্রেডিট কার্ড ক্লিক করব। এখানে আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, কোড দিতে হবে। কোড বলতে আমরা যেমন প্রত্যেকটার জন্য একটা কোড ইউজ করেছি, এখানে হচ্ছে আমাদের 1 দিয়ে স্টার্ট করে যে কোনো 2টা ডিজিট দিতে হবে। আমি যদি না দেই সেক্ষেত্রে হবে, এটা অপশনাল। আর কারেন্সি হচ্ছে আমাদের হোম কারেন্সি। এবার অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। আমার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা ডান। দেখাবো, ওয়েট। তো এটা আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করলাম। এবার আমি একটা ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট অ্যাড করব। সো ফার্স্ট আমি এটা কপি করলাম। আচ্ছা, ক্রেডিট 1 অ্যাড করি। আমি অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে চলে যাব। অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে যাওয়ার পর আমি এখানে সার্চ করব। আচ্ছা, আমাকে কোনো কিছু শো করেনি। অ্যাড উইদাউট ব্যাংক ফিড, দেন কন্টিনিউ। এখানে আমাকে নেম দিতে হবে। এখানে আমি অ্যাকাউন্ট নেমটা দিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট টাইপ এখানে ক্রেডিট কার্ড দিয়ে দিব। এখানে ক্রেডিট কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছি, আর কোড অপশনাল, আমি চাইলে দিতেও পারবো নাও দিতে পারবো। এখন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে আমার ক্রেডিট কার্ড অ্যাড করা ডান। নরমালি আমাদের ফাইন্যান্সে কি হয়, পিটি ক্যাশ দিয়ে অনেক ট্রানজাকশন হয়ে থাকে। তো আমাদের যদি পিটি ক্যাশ অ্যাড করতে হয়, আমরা কিভাবে অ্যাড করব সেটাও কিন্তু আমাদের অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে অ্যাড করতে হবে। সো আমি অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে পিটি ক্যাশ লিখবো। অ্যাড উইদাউট ব্যাংক ফিড, দেন কন্টিনিউ। এখানে লিখবো হচ্ছে আমি পিটি ক্যাশ, অ্যাকাউন্ট নেমও লিখবো হচ্ছে পিটি ক্যাশ, অ্যাকাউন্ট টাইপ আদার। এখানে অ্যাকাউন্ট নাম্বারে আমাকে অবশ্যই একটা নাম্বার দিতে হবে। সো আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট কোড দিলাম, দেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে আবার অ্যাড করা ডান। এখন এই যে আমি অ্যাড করলাম, আমরা ক্রেডিট কার্ড অ্যাড করলাম, ব্যাংক অ্যাড করলাম, এর ব্যালেন্স অ্যাড করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে ব্যালেন্সটা অ্যাড করব কিভাবে। নরমালি যখন আমরা ক্রেডিট কার্ডটা ইউজ করি, এটা কি আমাদের স্পেন্ড হয় না, স্পেন্ড মানি। এখানে যে ব্যালেন্সটা দেওয়া আছে, এই ব্যালেন্সটা আমি এই যে ক্রেডিট 1 ব্যাংক ক্রেডিট কার্ড, এই ব্যালেন্সটা আমি অলরেডি খরচ করে ফেলেছি। তার মানে কি এটা আমার স্পেন্ড হয়েছে। এই যে আমার ব্যাংকে যে ব্যালেন্স গুলো আছে, এই ব্যালেন্স গুলো আমার অ্যাকাউন্টে এসেছে, এটাকে আমি রিসিভ করেছি না। এখন আমাকে অ্যাড করতে হলে কিভাবে অ্যাড করতে হবে, ফার্স্টে হচ্ছে আমি আরবিএস এরটা অ্যাড করব। এই অ্যামাউন্ট আমি কপি করলাম। আমি এখন চলে যাব, এই যে প্লাস নিউ দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি রিসিভ মানিতে ক্লিক করব। আমি আসলে কোন ব্যাংকে টাকা রিসিভ করেছি, আরবিএস চেকিং। ক্লিক করলাম, দেন নেক্সট। ফার্স্টে আমাকে এখানে অ্যামাউন্টটা দিতে হবে। অ্যামাউন্টটা দিয়ে দিলাম, ইউনিট প্রাইস দিয়েছি। এখানে ডেসক্রিপশনে আমি লিখবো হচ্ছে ওপেনিং ব্যালেন্স। এখানে আমি যেই নাম দিব সেই নামেই হচ্ছে আমার ব্যাংকের রেজিস্টারে শো করবে। সো আমি এখানেও দিলাম ওপেনিং ব্যালেন্স। এখানে ডেট দিতে হবে। সো আমি ডেটটা দেখে নিই। এটা আমি 22। এখানে রেফারেন্স নাম্বার থাকলে আমি দিতে পারি। 22 তারিখ, ঠিক আছে, 22 তারিখ। আচ্ছা, 22 তারিখ ছিল। আচ্ছা, এখানে কোয়ান্টিটি দিয়ে দিব 1। আর অ্যাকাউন্ট দিতে এখানে আমাদের অ্যাকাউন্ট দিতে হবে। প্রত্যেকটার ক্ষেত্রে অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে, যেটা আমাদের জেরো কুইকবুক সফটওয়্যারে করতে হতো না। জেরো সফটওয়্যারে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে অ্যাকাউন্টিং এর নলেজ ইউজ করতে হবে। আমরা জেরো সফটওয়্যারে ব্যাংক
দিয়ে যেসব চার্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, আমরা কুইকবুক সফটওয়্যারে হচ্ছে ডাইনামিক, আপনি ইচ্ছা মতো জার্নাল এন্ট্রি করতে পারবেন, কিন্তু জেরো সফটওয়্যারে ব্যাংক দিয়ে আপনি যেসব চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই হেড দিয়ে আপনি কখনোই জার্নাল এন্ট্রি করতে পারবেন না। আপনি জার্নালের কলামে গেলে সেই হেডগুলোই আসবেন, আপনি কিভাবে জার্নাল এন্ট্রি করবেন? অ্যাকাউন্ট হচ্ছে ক্যাপিটাল দিয়েছি, আমার ক্যাপিটাল বেড়েছে, আর এখানে নো ব্যাট। এখন জাস্ট আমি এটা সেভ করে দিব। আমরা কি অন্য কিছু দিতে পারতাম ক্যাপিটাল ছাড়া? না, অন্য কিছু কেন দিবেন? মানে অপশন আছে নাকি? এটা তো ক্যাপিটালই হবে। আচ্ছা, এই যে আমি অ্যাড করলাম ওপেনিং ব্যালেন্স ফর আরবিএস ব্যাংক দিয়েছিলাম এই নামে, এই যে আমার রিসিভে এই ব্যালেন্সটা চলে এসেছে এবং এটা অটোমেটিক রিকনসাইল হয়ে গিয়েছে। আচ্ছা, আনরিকনসাইল অবস্থায় আছে, আমি মার্কাস, এটা আমি এখন আর রিকনসাইল করছি না। এইভাবেই হচ্ছে অ্যাড করতে হবে। আমি যদি ক্রেডিট কার্ডের ট্যাক্স অ্যাড করি তখন কোথায় গিয়ে করতে হবে? স্পেন্ড মানিতে গিয়ে করতে হবে। সো আপনারা এই প্রত্যেকটা আচ্ছা হেড দিব কি এটা আপনার আমরা স্পেন্ড মানে কি হেড দিব? আচ্ছা, আপনি যখন স্পেন্ড মানি করবেন, যখন আপনি রিসিভ করেছেন আপনার ক্যাপিটালে অ্যাড হয়েছে, যখন স্পেন্ড করেছেন ক্যাপিটাল থেকে কি হবে? চলে যাবে। সো আমি কিসের জন্য করছি? ক্রেডিট ওয়ান ব্যাংক ক্রেডিট কার্ড আমি সিলেক্ট করলাম, দেন নেক্সটে চলে যাব। দেন এখানে আমরা লিখব হচ্ছে ওপেনিং ব্যালেন্স ডেসক্রিপশনে। এখানে কোয়ান্টিটি 1 অ্যাকাউন্ট সিলেক্ট করব, জানার জন্য যদি আমরা ধরেন আমরা ব্যাংকে রিসিভ করলাম, আমরা লোন করেও তো আমরা টাকা দিতে পারবো, মানে আমাদের ওটা কি সবসময় আমরা অর্ডিনারি ক্যাপিটাল মানে শেয়ার ক্যাপিটাল হিসেবে দেখাবো, মানে ফার্স্ট টাইম আসলে কি অন্য কোনো কাজ আসে? লোন হেড তৈরি হবে। তখন আপনি লোন হেড ইউজ করবেন। নোভ্যাট কোয়ান্টিটির কলামে এখানে ইউনিট প্রাইসটা দিতে হবে, এটা আমরা এখান থেকে দেখে নিব যে আমি কত খরচ করেছি, 146.09। এখানে অ্যামাউন্টের কলামে চলে এসেছে, এবার আমি ডেটটা চেঞ্জ করে দিব। জুলাই 6 ছিল। আচ্ছা, আমি ডেট চেঞ্জ করে দিয়েছি, আমার সব ইনফরমেশন দেওয়া শেষ। এবার আমি জাস্ট সেভ করে দিব। এইভাবেই আমাদের ওপেনিং ব্যালেন্স অ্যাড করতে হবে প্রত্যেকটার। তো এখন এই যে আমার এখানে চলে এসেছে, প্লাস আমরা চার্ট অফ অ্যাকাউন্টে গেলেও দেখতে পারবো। তো আমরা বুঝেছি, আমি একটু রিভিউ করি। ফার্স্টে আমাদের প্রথম কাজ কি করতে হবে? আমাদের প্রথম কাজ হচ্ছে ইম্পোর্ট করতে হবে চার্ট অফ অ্যাকাউন্ট। সবার প্রথম আমরা ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার জন্য আমি যে ডকুমেন্ট দিয়েছি এবং ডকুমেন্টে যেগুলো রেড মার্ক করে দেওয়া আছে, শুধু রেড মার্ক করাগুলো ইম্পোর্ট করতে হবে, সবগুলো ইম্পোর্ট করা যাবে না, করতে হবে না। এরপরে এই যে অ্যাসেট, ওনার্স ইকুইটি, লায়াবিলিটি দেওয়া আছে, এগুলো সব অ্যাড করতে হবে। অ্যাড করার পর ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড অ্যাড করতে হবে, পেপাল অ্যাড করতে হবে, এবং এগুলোর ব্যালেন্স দেওয়া আছে। ব্যালেন্স কিভাবে অ্যাড করতে হবে আর কোন অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে এটা আমি দেখালাম। এভাবে সবগুলো অ্যাড করবেন। তো চার্ট অফ অ্যাকাউন্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এই যে আমি যে ব্যালেন্স গুলো অ্যাড করেছি সেগুলো চলে এসেছে। এই যে ব্যালেন্স আগে কিন্তু ছিল না, এখন ব্যালেন্স চলে এসেছে। এখানে ব্র্যাকেট দেওয়া কেন? এটা মাইনাস হয়েছে, এর জন্য ব্র্যাকেট দেওয়া আছে। এখন আমরা এটা প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য আমাদের যদি এটা প্রিন্ট করতে, আমরা প্রিন্ট পিডিএফ এ ক্লিক করব। প্রিন্ট পিডিএফ এ ক্লিক করলে আমাদের এটা ডাউনলোড হয়ে চলে আসবে। তো
এটা ডান। এবার আমরা আরেকটা কাজ করব, এবার হচ্ছে আমরা কাস্টমার অ্যাড করব। তো কাস্টমার অ্যাড করার জন্য ফার্স্ট হচ্ছে আমি কন্টাক্ট অ্যাড করব। আমার অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে কাস্টমার এবং সাপ্লায়ার দুইটা সেন্টার হচ্ছে আলাদা আলাদা ভাবে নিয়ে নিবে। সো ফার্স্ট আমি অল কন্টাক্টে চলে যাব। অল কন্টাক্টে চলে যাওয়ার পর আমার সামনে এমন একটা ইন্টারফেস চলে এসেছে, অল, কাস্টমার, সাপ্লায়ার, আর্কাইভ, গ্রুপ, স্মার্ট লিস্ট, এবং আমি যে দুইটা অ্যাড করেছিলাম সেই দুইটা এখানে দেখাচ্ছে। তো আমাকে যদি কাস্টমার কন্টাক্ট অ্যাড করতে হয়, ফার্স্টে যদি ম্যানুয়ালি 1 বাই 1 অ্যাড করে আমি ফার্স্টে নিউ কন্টাক্টে ক্লিক করব। নিউ কন্টাক্টে ক্লিক করার পর আমি এখানে কি কি ইনফরমেশন দিতে পারবো, কন্টাক্ট ডিটেল, অ্যাড্রেস, ফাইন্যান্সিয়াল ডিটেলস, সেলস ডিফল্টস, পারচেজ ডিফল্টস। সো ফার্স্টে এখানে আমি কাস্টমারের কন্টাক্ট নেম দিব, আমি কন্টাক্ট নেম দিলাম। অ্যাকাউন্ট নাম্বার ম্যান্ডেটরি না, আমি চাইলে দিতেও পারি আবার নাও দিতে পারি। তো এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে মেইল অ্যাড্রেস, বেসিক ইনফরমেশন, কান্ট্রি, এরিয়া, নাম্বার, ফোন নাম্বার, ওয়েবসাইট, কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো যদি আমি কোনো সাপ্লায়ার অ্যাড করি তার তো এই ইনফরমেশন গুলো থাকবে, আমরা অ্যাড করতে পারি। দেন অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস, কোন অ্যাড্রেস দিয়ে বিল করা হবে, কোন অ্যাড্রেসে ডেলিভারি করা হবে সেটা আমরা অ্যাড করতে পারবো। দেন ফাইন্যান্সিয়াল ডিটেলস, সাপ্লায়ার আর কাস্টমারের ব্যাংক অ্যাকাউন্ট, সর্ট কোড বলতে হচ্ছে আমাদের যে রাউটিং নাম্বার বাংলাদেশে সেটা হচ্ছে ইউকেতে সর্ট কোড, তো সর্ট কোড দিব এখানে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, রেফারেন্স থাকলে দিব, ভ্যাটের যে নাম্বারটা সেটা এখানে দিব, কারেন্সি এখান থেকে সিলেক্ট করতে পারি, সেলস এর ক্ষেত্রে সেলস অ্যাকাউন্ট, ইনভয়েস, ডিউ ডেট, আমরা প্রত্যেকটা কাস্টমার ওয়াইজ যে আমি এই কাস্টমারের জন্য আমার ডিউ ডেট এত হবে, এই সাপ্লায়ারের জন্য আমার ডিউ ডেট এত হবে, এটা আমরা প্রত্যেকটা অ্যাড করার সময় কাস্টমাইজ ভাবে আমরা চাইলে অ্যাড করতে পারবো। এখানে আমি যদি নির্দিষ্ট করে চাই আমি কোনো কাস্টমারকে ডিসকাউন্ট দিতে চাই বা কোনো সাপ্লায়ারকে ডিসকাউন্ট দিতে চাই, সেক্ষেত্রে আমি ডিসকাউন্ট কলামে এটা অ্যাড করে দিতে পারবো। এখানে ক্রেডিট লিমিট যেটা একটা আছে, যেটা আমাদের কুইকবুকসে ছিল না। ক্রেডিট লিমিটটা আসলে কি, আমি যদি আমার কোনো কাস্টমার বা সাপ্লায়ারকে ধরে নেই যে আমি তার কাছে 1 লাখ পাউন্ড বা 2 লাখ পাউন্ডস এর বেশি হচ্ছে বাকিতে তাকে প্রোডাক্ট দিব না, তো যখন এই লিমিটটা ক্রস করবে, যখন তাকে এই পরিমাণ বাকিতে দেওয়ার পর লিমিট ক্রস করে আমি আবার বিল বা ইনভয়েস করতে যাব, তখন আর সেটা সেভ নিবে না। সো এইভাবে আমরা একটা ক্রেডিট লিমিট সেট করে দিতে পারি। তো এই যে যতগুলো ইনফরমেশন আছে, এখানে পারচেসের ক্ষেত্রে একটা বিলের ডিউ ডেট দিয়ে দিতে পারি। এই যে সব ইনফরমেশনের মধ্যে জাস্ট আমার কন্টাক্ট নেমটা হচ্ছে রিকোয়ার্ড, বাকি ইনফরমেশন গুলো আমি চাইলে অ্যাড করতেও পারি, যদি থাকে অ্যাড করব, যদি না থাকে সেক্ষেত্রে অ্যাড করব না। সো এটা আমি সেভ এন্ড ক্লোজ করে দিলাম। আচ্ছা, এইখানে নাম্বারটা চলে এসেছে, এর জন্য নিচ্ছিল না, জাস্ট নাম দিতে হবে। আমার ক্রেডিট নোটের নাম্বার চলে এসেছে, এর জন্য সেভ নেয়নি, জাস্ট নাম দিতে হবে, আর কোনো কিছু দিতে হবে না। আমি এখন সেভ এন্ড ক্লোজ করে দিচ্ছি। জাস্ট আমার নামটা ম্যান্ডেটরি, আর কোনো কিছু ম্যান্ডেটরি না। এখন আমি এই প্যানেল থেকে বের হয়ে যাব, কন্টাক্টে যাব। আমাকে যদি অ্যাড করতে হয় আমি তো এভাবে নিউ কন্টাক্টে 1 বাই 1 অ্যাড করতে পারবো। ড্রপ ডাউনে ক্লিক করব, ক্লিক করার পর আমি ইম্পোর্টে ক্লিক করব। আমার যে ইনফরমেশন গুলো আছে আমি এক্সপোর্টে ক্লিক করে ডাউনলোড করে নিয়ে আসতে পারবো। এখন কন্টাক্ট আপলোড করব। আমি আপ টু 1000 কন্টাক্ট হচ্ছে আপলোড করতে পারবো। তো আপলোড করার জন্য আমাকে একটা টেমপ্লেট ডাউনলোড করে নিতে হবে। আমি ডাউনলোড টেমপ্লেটে ক্লিক করব। আপনাদের মনোযোগ কোথায়? তো আমরা এই যে বক্স আকারে যে ইনফরমেশন গুলো দেখেছি সেই ইনফরমেশন গুলো কিন্তু এখানে সব চলে এসেছে। এখন এখান থেকে কি আমি সব দিব কিনা বা কতটুকু দিব এটা ডিপেন্ড করে। আমার যেগুলো ম্যান্ডেটরি স্টার মার্ক দেওয়া আছে এটা তো অবশ্যই আমাকে দিতে হবে। এরপরে ক্লায়েন্ট আমাকে যে ইনফরমেশন গুলো প্রোভাইড করে আমি জাস্ট সেই ইনফরমেশন গুলোই দিব। তো এখন দেখে নেই ক্লায়েন্ট আমাদেরকে কোন কোন ইনফরমেশন প্রোভাইড করেছে।
এটা হচ্ছে ক্লায়েন্টের প্রোভাইড করা ইনফরমেশন, এখান থেকে আমরা কপি করে নিব। সো ফার্স্ট আমি কন্ট্যাক্ট নেমটা কপি করলাম, কপি করার পর চলে যাব আমাদের সিএসভি ফাইলে। এবার আমি এখানে পেস্ট করে দিব। এরপর মেইল অ্যাড্রেসটা কপি করব, মেইল অ্যাড্রেসটা পেস্ট করে দিব। ফার্স্ট নেম লাস্ট নেম কপি করতে হবে। একটা বাদ দিয়েছে একটা দেন আমি এটা পেস্ট করে দিচ্ছি। তারপর পোস্টাল অ্যাড্রেস 1, পিও সিটি, সিটি, পিও পোস্টাল কোড, দেন হচ্ছে কান্ট্রি সিলেক্ট করব। এরপরে হচ্ছে এসএ পোস্টাল কোড। তো যা যা ইনফরমেশন দেওয়া আছে সবই আমি কপি করে নিয়ে এটা দিয়েছি। এবার এই নাম্বারটা কপি করি। তো এই তিনটা ইনফরমেশন যদি একসাথে থাকে সেক্ষেত্রে এই যে একই সাথে আছে, আমি এটা একসাথে কপি করে পেস্ট করে দিলাম। এখানে লিগ্যাল নেম দেওয়া আছে, এখানে লিগ্যাল নেমটা কপি করে পেস্ট করে দিব। তার কোনো ইনফরমেশন এখানে আমরা দেখতে পাচ্ছি না, আমি তাও ডাউনলোড করে দেখে নিই আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে কিনা। আচ্ছা, এই সাইট থেকে ডাউনলোড হচ্ছে না। আপনাদের যদি এই প্রবলেম হয় আমি এখন অন্য ব্রাউজারে চলে যাব। আচ্ছা, আর কোনো ইনফরমেশন নেই, আমাদের কোনো ওপেনিং ব্যালেন্সও দেওয়া নেই। সেক্ষেত্রে এখন জাস্ট আমরা আমাদের সিএসভি ফাইলটা ইম্পোর্ট করে দিব। আপনাকে তো সফটওয়্যার থেকে টেমপ্লেট ডাউনলোড করতে হবে। আমি সিএসভি ফাইলটা সেভ করলাম। করার পর এখন আমি চলে যাব জেরো সফটওয়্যারে। এখান থেকে সিলেক্ট করব। আমি যদি বিগ নোট দেই তাহলে কি হবে, ডিলিট এক্সিস্টিং ইনফরমেশন। আমি যদি এটা ক্লিক করি আমার সফটওয়্যার যে ইনফরমেশন গুলো আছে ডিলিট হয়ে যাবে, আমি জাস্ট যে ইম্পোর্ট করছি সেই ইনফরমেশন গুলো থাকবে। আর আমি যদি বিগ নোট দিই সেক্ষেত্রে আমার সফটওয়্যারের ইনফরমেশন গুলো থাকবে, প্লাস আমি যেটা ইম্পোর্ট করছি তা অ্যাড হবে। তো আমি সিলেক্ট ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর ডকুমেন্টটা আমি নিয়ে আসবো। হ্যাঁ, দেন নেক্সটে ক্লিক করব। এখন বলছে আমার 10টার 10টাই ইম্পোর্ট হবে। এখন আমি অ্যাড করেছি, চলে এসেছে। আমার সবগুলোই কিন্তু অল কন্টাক্টে আছে। আমার কাস্টমারেও কোনো ইনফরমেশন নেই, আলাদাভাবে সাপ্লায়ারেও নেই। কেন নেই? আমি যখন কোনো অ্যাক্টিভিটি করব আমার অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে আমার 2 সেন্টারে ইনফরমেশন চলে আসবে। এখন এই যে আমার কাস্টমার গুলো বা এই যে কন্টাক্ট গুলো আছে আমি চাইলে গ্রুপ করতে পারি। আমরা যে সিম ইউজ করি
সিমের গ্রুপ থাকে না, যে প্ল্যাটিনাম, স্টার, গোল্ড, যারা প্ল্যাটিনামে থাকে, স্টারে বা থাকে, গোল্ড থাকে, তাদেরকে বিভিন্ন অফার দেয়, তাদের মেসেজ আসে। তো এইভাবে যদি আমরা চাই কোনো কাস্টমারকে গ্রুপিং করতে, আমরা গ্রুপ করতে পারবো। আজকে এই পর্যন্ত থাকছে। সিলেক্ট করার পর অনেক কিছু দেখা যাচ্ছে। তারপর তুমি কিনে নাও আমরা কেন আমরা কিনবে, আমি গ্রুপ ক্রিয়েট, আচ্ছা আজকে এতটুকুই দেখাচ্ছি, নেক্সট ক্লাসে গ্রুপ ক্রিয়েট করে দেখাবো। আচ্ছা, সেক্ষেত্রে আমি একটু সামারি করি আজকের ক্লাসে কি কি ছিল। আমরা জেরোতে একটা অ্যাকাউন্ট ওপেন করব, তারপর কোম্পানি ক্রিয়েট করব, এই দুইটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এরপরে আমরা ড্রপ ডাউনে ক্লিক করে ক্রিয়েট এ নিউ অর্গানাইজেশনে গিয়ে অর্গানাইজেশন ক্রিয়েট করব। তারপর আমি যে সেটিংস গুলো দেখালাম সেটিং গুলো করতে হবে। সেটিং গুলো করার পর আমি ডকুমেন্ট প্রোভাইড করব, ডকুমেন্ট দেখে সেটিং করতে হবে। এরপরে হচ্ছে ট্যাক্স সেটিং করতে হবে, চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। চার্ট অফ অ্যাকাউন্ট ফার্স্ট আমরা ইম্পোর্ট করব, ইম্পোর্ট করার পর ম্যানুয়ালি অ্যাড করব, দেন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব, তারপরে ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স অ্যাড করতে হবে। প্রত্যেকটা নামে নামে ফোল্ডার করে ডকুমেন্ট সাবমিট করতে হবে। এরপরে হচ্ছে আমরা আমাদের যে কন্টাক্ট গুলো আছে অল কন্টাক্টস অ্যাড করব। সবাই বুঝেছেন কি কি সাবমিট করতে হবে? এরপর আমি চলে যাই অ্যাটেন্ডেন্সে। কি জেরো ইজি না টাফ? ইজি আছে কিন্তু তোমাদের সময় নাই। সময় নেই। আর কি লাগবে? আর একটা সফটওয়্যার যেহেতু শিখেছেন, আরেকটা ইজি লাগবে। ঠিক আছে কিন্তু জিরো রে মানে কেমন মনে সফটওয়্যার উপর এত রাগ। অনেকের এর কাছে ধানমন্ডি ব্যাচে ওদের কাছে জেরো খুব ক্লিয়ার লেগেছে, ইজি লেগেছে, বেশি অপশন জেরো নেই। আপডেট, জেরো কিছু ফারজানা ইসলাম প্রেজেন্ট আছেন, ফারজানা ইসলাম প্রেজেন্ট, হ্যাঁ, শুরু করলে দেখবেন যে হবে। মোশরেফ প্রেজেন্ট, তরুণ চক্রবর্তী প্রেজেন্ট, জাকারিয়া হাসান খান অ্যাবসেন্ট, প্রেজেন্ট, যাদেরটা মনে আছে তাদেরটা দিয়ে দিচ্ছি। লামিয়া অ্যাবসেন্ট। আচ্ছা, এমনি মাসুদুর রহমান কে? আপনাকে গ্রুপে দিয়ে মেসেজ দিলাম। আচ্ছা, আসবে না। আচ্ছা, একদিনই মনে পুরো ওই আজকে আসলে জেরো ক্লাস করতে চারটা। 6টা। আচ্ছা, আব্দুর রহমান প্রেজেন্ট, আর রুবায়াত ইয়াসির আপনার 5টা ক্লাস হবে যেমন পুরা। হ্যাঁ।